বইটা বুঝতে চাইলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হয়। যারা জি মাঝখানে হঠাৎ করে ঢুকেছেন তারা অনেকে এই জিনিসটা অনেক কিছু বুঝবেন না। হ্যাঁ? তো আমি দেখলাম এই যে আমাদের পড়াশোনার এগুলার অনেকগুলো লেকচারই এক ভাই তার ইউটিউবে আপলোড করে দিয়েছে। যদিও আমরা এটা করতে মানা করি, কারণ আমরা পড়ানোর সময় আমরা তো মানুষ, অনেক জিনিসই ভুল বলে ফেলি, হয়তো ভুল কিছু বলেও ফেলছি, সেগুলো নিয়ে অনেকে বহুত সমালোচনা করে, হ্যাঁ, ফেসবুকে পোস্ট দেয়, ইয়ে করে। তো এগুলো অনেক সময় ভালো লাগে না, যে আমাদের মধ্যে সহনশীলতা কম। অনেকে আছে যে খালি আরেকজনকে কিভাবে হেয় করা যায়, তার ভুলগুলো তুলে ধরা যায়, সেই ব্যাপারে খুব সচেষ্ট থাকে। তো তারপরে ওই যে যেগুলো আগের ভিডিও আছে দেখে নিন, আগের লেকচারগুলো, বা এই বই যাদের কাছে আছে তারাও একটু দেখে নিন। জি স্যার, ওই ইউটিউবে কি স্যার এই লেভেলস অফ হেলথ দিয়ে সার্চ দিলে পাওয়া যাবে? আমি দেখি বেশ কিছু যদি লিংক থাকে আগে। লিংক দিয়ে দেওয়া হবে আর কি স্যার। আচ্ছা, আচ্ছা, তো ওকে স্যার। হলিস্টিক হেলথে বা নাইটে লিংক দিয়ে। তো লেভেল অফ হেলথ সম্পর্কে যেটা বলছিলাম, যে আমাদের যে স্বাস্থ্য আছে, সব মানুষ তো সমান স্বাস্থ্যের অধিকারী না। কারোর স্বাস্থ্য খুব ভালো, মানে সে মানসিক, শারীরিক সব দিক দিয়ে সে সুস্থ, তাদের মধ্যে মাইজমেটিক দোষও বেশি নাই, সে সব কাজই পূর্ণভাবে করতে পারে, স্বাভাবিকভাবে করতে পারে, কোনো ধরনের সে কষ্ট অনুভব করে না, সহজে রোগে আক্রান্ত হয় না। এরকম অনেক আছে ভালো স্বাস্থ্যের অধিকারী, শারীরিক, মানসিক, আত্মিক সব দিক থেকেই সে ভালো। আবার কিছু কিছু মানুষ আছে খুব বেশি অসুস্থ, অনেকে আছে একদম জন্মের পরে পরে থেকেই অসুস্থ, অনেকে আছে 6 বছরের একটা বাচ্চা আপনার কাছে হয়তো নিয়ে আসছে, দেখলেন যে বাচ্চাটা এমনি দেখতে ভালোই দেখা যাচ্ছে, কিন্তু পরীক্ষার রিপোর্ট টিপোর্ট দেখলেন যে তার গায়ে কিছু গ্ল্যান্ড ফুলা, পরে আরো পরীক্ষা নিরীক্ষা দেখলেন যে সে হজকিন ডিজিজে আক্রান্ত, অথবা দেখলেন যে সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত, অথবা সে থ্যালাসেমিয়া আক্রান্ত। তো ওই থ্যালাসেমিয়ার যে রোগী, তার স্বাস্থ্যের অবস্থা তো অবশ্যই ভালো না, যদিও বাহ্যিকভাবে তাকে আপাতত সুস্থ দেখে, তার স্বাস্থ্যের লেভেলটাও অনেক নিচের দিকে। তো যাই হোক, অনেক সময় ক্যান্সারের লাস্ট অবস্থায় আপনার কাছে আসে, বা ক্যান্সার নিয়ে আসে, তাহলে বোঝা যায় তার স্বাস্থ্যের অবস্থা একদম নিচের দিকে। কেউ হয়তো ধরেন অ্যাজমাতে ভুগতেছে, একটু ঠান্ডা সহ্য করতে পারে না, তার অ্যাজমা এসে যায়। তো কেউ আছে যে সবসময় কোনো না কোনো রোগে ভোগে, হ্যাঁ, একবার কান পাকতেছে, আবার ধরেন কারো ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন হয়, কারো খুব গ্যাস্ট্রিক আলসার আছে, এরকম আপনার পাবেন। তাহলে এক এক মানুষের স্বাস্থ্যের অবস্থা এক এক ধরনের। যে ছোটবেলা থেকে যার আপনার ধরেন যার এই থ্যালাসেমিয়া আছে, তার স্বাস্থ্যের অবস্থা, স্বাস্থ্যের লেভেল তো অত ভালো না। তো এই রোগীকে আপনি খুব বেশি কিছু যে করতে পারবেন তাও না। তো বা একদম ব্লাড ক্যান্সারের একটা বাচ্চা, তাকে আপনি দেখা যায় হাতে, মানে খুব কম সংখ্যক রোগী এখান থেকে বেরিয়ে আসে, ম্যাক্সিমাম রোগী দেখা যায় মারা যায়। একটা লেভেল পর্যন্ত তাদেরকে আপনি হয়তো ধরে রাখতে পারেন চিকিৎসা দিয়ে, তারপর একটা সময় দেখা যায় তার ঠিকই রোগী মারা যায়। তো এই যে স্বাস্থ্যের বিভিন্ন মানুষের বিভিন্ন অবস্থা, এগুলাকে বিতর্কাস টোটালি মানে ক্যাটাগরাইজ করেছেন, এরকম 12টা লেভেলে বিভক্ত করছেন। মানে সর্বোচ্চ পর্যায়ে যার হেলথ সে লেভেল 1-এ আছে, সর্বনিম্ন পর্যায়ে যার হেলথ তার লেভেল 12 আছে। এবং এগুলার কিছু বৈশিষ্ট্য আলোচনা করছেন, যেটা আমরা এর বিগত ইয়াতে আমরা পড়েছি, বিভিন্ন চ্যাপ্টারের ভিতর কাছে এগুলো নিয়ে আলোচনা করেছেন।
যারা স্বাস্থ্যের সর্বোচ্চ পর্যায়ের অধিকারী লেভেল 1 এ আছে, আমরা জানি তারা তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেম, তাদের ভাইটাল ফোর্স খুবই থাকে প্রবলভাবে স্ট্রং থাকে, খুবই শক্তিশালী থাকে। তারা সহজে কোনো এই ডিজিজ ফোর্স দ্বারা আক্রান্ত হন না। যেরকম ধরেন ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো তাদের সংস্পর্শে আসলে সহজে তারা ওইখানে আক্রান্ত হন না। এই ধরনের মানুষগুলা শারীরিকভাবে তো সুস্থ, প্লাস এরা দেখা যায় যে তারা এমন পরিবেশে বসবাস করে যেখানে স্বাস্থ্যকর পরিবেশ, নির্মল বাতাস যেরকম গ্রাম এলাকায় পাওয়া যায়। তারা একদম ভালো স্বাস্থ্যের অধিকারী। এই ধরনের রোগীরা কদাচিৎ কোনো একুইট ডিজিজে ভোগে এবং এই ধরনের রোগীদের আয়ুটাও অনেক বেশি। সাধারণত তারা 90 থেকে 90 উপরে বেশি বছর বাঁচে তারা। তো যাই হোক, আস্তে আস্তে যত নিচের দিকে স্বাস্থ্যের লেভেল নামে তত বেশি তারা অসুস্থ হয়। তাদের প্যাথোলজি তত ডিপলি থাকে, ভিতরে থাকে, অনেক গভীরভাবে তারা আক্রান্ত থাকে, তাদের মধ্যে ডিপ সিটেড ডিজিজ থাকে। তো আজকে আমরা পড়ব যে চ্যাপ্টার 10, যেখানে আলোচনা করা হয়েছে যে একটা মানুষ বিভিন্ন অবস্থায় যে সে বিভিন্ন ধরনের একুইট ডিজিজে ভোগে। আমরা এর আগে পড়েছি লেভেল 1-এ যারা থাকে তাদের বছরে কয়েক বছর একবার দুইবার হয়তো তাদের একুইট ডিজিজ হয়। লেভেল 2-3-তে যারা থাকে তাদের 2 বছরে বা 1 বছরে একবার তারা কোনো তরুণ রোগে ভোগে। তো লেভেল 1 থেকে লেভেল 3 এদের কমন কিছু বৈশিষ্ট্য আছে। এরা খুবই স্ট্রং এবং এদের মধ্যে একুইট ডিজিজ দেখা দিলে সেগুলা খুব পরিষ্কার চিত্র নিয়ে প্রকাশ পায়। যে কোনো একুইট অবস্থা যাই হোক, কারণ কারো যদি হাম হয় বা এই যে পক্স হয়, যেটা এখন হয় পানি বসন্ত যেটা বলি, তো এই পক্স হইলেও সেগুলা যেটা চিকেন পক্স, সেগুলা দেখা যায় তাদের পূর্ণভাবে প্রকাশ হয়। জ্বর আসবে, গায়ের মধ্যে ওই পানি পূর্ণ ফুসকুড়ি উঠবে, তারপরে একসময় সেগুলো পেকে যাবে, তারপরে সেগুলো শুকায় যাবে, একসময় রোগী ভালো হয়ে যাবে। তো গ্রুপ এর রোগীরা সাধারণত তাদের ইমিউন সিস্টেম, ভাইটাল ফোর্স এগুলো শক্তিশালী থাকে এবং তারা কোনো একুইট ডিজিজে আক্রান্ত হলেও সেটার বহিঃপ্রকাশটা থাকে সুপারফিশিয়াল লেয়ারে। তাদের আমাদের শরীরের যে ডিপার লেয়ারগুলো আছে, ডিপার অর্গানগুলো আছে, ভিতরে যে অর্গানগুলো আছে বা গুরুত্বপূর্ণ যে অঙ্গগুলো আছে বা যে তন্ত্র আছে, সেখানে খুব বেশি তারা আক্রান্ত হয় না। আর তাদের সিমটম খুবই পরিষ্কার থাকে। এদের জন্য ওষুধ নির্বাচন করা খুব সহজ হয়। যে কোনো ব্যক্তিরাই এদের জন্য সহজে ওষুধ খুঁজে পায় এবং ওষুধ দিলে দ্রুত সময়ের মধ্যে তারা ভালো হয়। আর গ্রুপের রোগীদের জন্য যদি আপনি কোনো একুইট ডিজিজের কোনো ওষুধ নাও দেন, তাও অসুখটা তার নির্দিষ্ট কোর্স সম্পাদন করে রোগীর মধ্যে কোনো ক্ষতিকর প্রভাব ছাড়াই, কোনো ক্ষতি না করে সে এমনিতেই আরোগ্য লাভ করে। কিন্তু গ্রুপ বি এর রোগীরা ওইরকম না। তারা গ্রুপ বি এর মধ্যে আমরা দেখেছিলাম যাদের লেভেল 4, তারা বছরে 3 বার করে বিভিন্ন একুইট ডিজিজ আক্রান্ত হয়, মানে বারবার একুইট ডিজিজ আক্রান্ত হয়। আর লেভেল 5 যারা, তারা বছরে প্রায় 2 মাস পর পরই তারা বিভিন্ন একুইট ডিজিজ আক্রান্ত হয়, বছরে 6 বার। আর লেভেল 6 যারা, তারা প্রতি মাসেই কোনো না কোনো একুইট ডিজিজে আক্রান্ত হয়। তারা 12 মাসই রোগী। তো এরা ঘন ঘন ডাক্তার দেখায় এবং এই যে এক একটা লেভেল মানুষের নিচের দিকে যে নেমে আসে, তার স্বাস্থ্যের অবস্থা যে খারাপ হয়ে যায়, এগুলোর পিছনে অনেক কারণ থাকে। তার মধ্যে একটা হলো তাদের ধরেন এই কি বলে এই লাইফস্টাইলের কারণে তো নিচে নামে। আরেকটা কারণ হলো তাদের চিকিৎসা, যেগুলো একটু ডিজিজ হয় সেগুলোকে যদি কেউ অবদমনমূলক সবসময় চিকিৎসা করে, ধরেন অ্যান্টিবায়োটিক দিয়ে বা যে অন্য কোনো মেডিসিন দিয়ে হোক, যেগুলা কোনো স্ট্রং কেমিক্যাল ড্রাগ দিয়ে যদি চাপা দেওয়া হয় তাদের লক্ষণগুলো, তাহলে বারবার চাপা দেওয়ার ফলে তাদের স্বাস্থ্যের যে ইমিউন সিস্টেমই তো আমাদের শরীরের মধ্যে একটা প্রতিক্রিয়া দেখায় যখন একুইট ডিজিজের প্রতি, তার ফলে আমাদের দেহে জ্বর আসে, একুইট লক্ষণ প্রকাশ করে। এর মাধ্যমে আমাদের ইমিউন সিস্টেম শরীরটাকে ঠিক করে নিতে চায়।
কিন্তু বারবার ইমিউন সিস্টেমের এই প্রসেসটাকে যখন এরকম কেমিক্যাল ড্রাগ দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে চাপা দেওয়া হয়, তখন ইমিউন সিস্টেম একসময় কম্প্রোমাইজড হয়ে পড়ে, সে হতাশ হয়ে পড়ে, সে এই যে ভালো করার যে একটা প্রসেসটা সেটা একসময় বন্ধ হয়ে যায়, তার রোগীও নাজুক হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, তখন স্বাস্থ্যের লেভেল তার আরও নিচে নেমে আসে। এইভাবে আস্তে আস্তে তার নিচের দিকে স্বাস্থ্যের লেভেলগুলো নামতে থাকে। একই সাথে বিভিন্ন স্ট্রেস, বিভিন্ন ধরনের শারীরিক মানসিক স্ট্রেসের সম্মুখীন হয়েও আমরা উইক হয়ে পড়ি, তখন দেখা যায় ডিজিজ কোষগুলো শক্তিশালী হয়ে পড়ে, আমরা অসুস্থ হই। কিন্তু সেইখানে যদি আমরা সুস্থকর জীবনযাপন করি, অনেক ক্ষেত্রেই আমরা দেখা যায় ভালোর দিকে থাকতে পারি। একই দিকে যখন আমরা অসুস্থ হই, তারই সাথে আমরা অবদমনমূলক চিকিৎসার কারণে আমাদের স্বাস্থ্যের লেভেলগুলো নিচের দিকে থাকে। যে রোগগুলো আগে সুপারফিশিয়ালি ছিল, সেগুলো আস্তে আস্তে চাপা পড়ে ভিতরের দিকে চলে যায়, এবং ভিতরের আভ্যন্তরীণ আরও যেগুলো গুরুত্বপূর্ণ অর্গান, যে গুরুত্বপূর্ণ তন্ত্র, সেগুলাকে আক্রান্ত করে এবং আমাদের শরীরটাকে আরো নাজুক করে ফেলে। তো যখন লেভেল 6 এর নিচে যাদের স্বাস্থ্যের লেভেল চলে যায়, তখন একটা টাইমে তাদের মধ্যে আর একই ডিজিজের প্রকাশই থাকে না। হ্যাঁ, দেখা যায় তখন তাদের মধ্যে আর জ্বর দেখাতে না। যাদের লেভেল 7 এ আছে তাদের মধ্যে হালকা হালকা অনেকের ক্ষেত্রে হালকা একই ডিজিজ দেখা দিতে পারে, যেহেতু লেভেল 6 লেভেল 7 খুব কাছাকাছি। অনেকের মধ্যে হয়তো হালকা ধরনের জ্বর থাকতে পারে, কিন্তু সেই জ্বরটা অবশ্যই কম থাকে, একদম নিচের দিকে 100 ডিগ্রি বা 100 ডিগ্রি ফারেনহাইটের নিচেই থাকে, এবং তাদের মধ্যে অনেক সময় মৃদু আকারের একটিস দেখা দিতে পারে এটা লেভেল সেলেভেলের মধ্যে, কিন্তু সেইভাবে কোনো ইনফ্লামেটরি চেঞ্জ রিয়াকশন আমরা দেখি না, বা তীব্র জ্বর, উচ্চ জ্বর আমরা দেখি না, কারণ তাদের লেভেল, স্বাস্থ্য লেভেল অনেক নিচে নেমে গেছে। এখন ভাইটাল ফোর্স, সেই আরোগ্যকারী প্রতিক্রিয়া, সেটা আর দেখাতে সমর্থ হয় না, সেখানে সে নমনীয় হয়ে পড়ে, কম্প্রোমাইজড হয়ে পড়ে। তো এখন ধরেন আপনি কোনো রোগীতে চিকিৎসা দিচ্ছেন, হ্যাঁ, তার ক্রনিক ডিজিজের জন্য চিকিৎসা দিচ্ছেন। এখানে বিদলকাস এই চ্যাপ্টার 10 এ মূলত আলোচনা করেছেন যে আপনি যখন তার কোনো ক্রনিক ডিজিজের জন্য চিকিৎসা দিবেন, তো চিকিৎসা দিলে কি হবে, তার স্বাস্থ্যের অবস্থা তো যদি আপনার সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা হয়, তাহলে তো তার ভাইটাল ফোর্স আস্তে আস্তে স্ট্রং হবে, তার ইমিউন সিস্টেমটা স্ট্রং হবে। ইমিউন সিস্টেম যদি স্ট্রং হয়, তখন দেখা যায় সে ওই একুইট যে ডিজিজ ফোর্স আছে তার প্রতি সে কি করবে, তখন শক্ত প্রতিক্রিয়া দেখাবে। তখন দেখা যাবে যে রোগী আপনি হয়তো লেভেল 6 এ দিচ্ছিলেন, ওষুধ দেওয়ার পরে পরেই তার যদি ইমিউনিটিটা বেড়ে গেল, তখন তার মধ্যে একই ডিজিজ দেখা দিতে পারে, তীব্রভাবে দেখা দিতে পারে। তখন এই যে একই ডিজিজ দেখা দিল, এই একই ডিজিজের সাথে আপনার ক্রনিক রোগের চিকিৎসার একটা সম্পর্ক আছে, একটা ক্লোজ রিলেশন আছে। যেহেতু আপনি ক্রনিক রোগের জন্য এখন ওষুধ দিয়েছেন, এখন তার ইমিউন সিস্টেমটা শক্তিশালী হয়েছে, যার কারণে এখন কি হবে, ওই একুইট অবস্থার সাথে সে একটা তীব্র প্রতিক্রিয়া দেখাবে। অনেক সময় দেখেন লেভেল 7 এ যারা ছিল, তারা হয়তো তাদের সাধারণত জ্বর হয় না, কিন্তু আপনি যখন এই গ্রুপ সি রোগী, কোনো রোগী আপনার কাছে আসবে ক্রনিক ডিজিজ নিয়ে, তাদের মধ্যে যখন আপনি ওষুধ দিবেন, তখন আস্তে আস্তে তো তার স্বাস্থ্যের লেভেল ভালোর দিকে যাবে। যখনই স্বাস্থ্যের লেভেল উন্নতি হলে, তখনই তার মধ্যে বিভিন্ন একুইট অবস্থাও দেখা দেবে। তো এই যে একুইট অবস্থা দেখা দেওয়া মানে আমরা বুঝতে পারবো তার ইমিউন সিস্টেমটা শক্তিশালী হয়েছে। এই যে একুইট ডিজিজ দেখে আমরা অনেক সময় মূল্যায়ন করতে পারবো তার ক্রনিক রোগের জন্য যে ওষুধটা দিয়েছি, সেই ওষুধটা সঠিক হয়েছে কিনা, যথাযথ হয়েছে কিনা রোগীর জন্য, নাকি সেই ওষুধ যেটা আমরা ক্রনিক রোগীর জন্য সিলেক্ট করেছি সেটা ভুল হয়েছে। সেগুলো আমরা রোগীর মধ্যে এই যদি একুইট ডিজিজ দেখা দেয় আপনার চিকিৎসাকালীন, তার কি ধরন, তার কি রূপ, তার কি বৈশিষ্ট্য, সেই একুইট ডিজিজ বৈশিষ্ট্য দিয়ে আপনি মূল্যায়ন করতে পারবেন আপনার ক্রনিক ডিজিজের জন্য যে ওষুধটা দিয়েছেন সেই ওষুধটা যথাযথ হয়েছে কিনা। আমি যে কথাগুলো বলতেছি আপনারা তো বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। যদি কোনো সমস্যা হয় একটু জানাবেন। তো গত ক্লাসে এই চ্যাপ্টারটা অনেক বড়, চ্যাপ্টার 10,
গত ক্লাসে আমি একটু ভূমিকাটা লম্বা করলাম, কারণ অনেকে এখানে পরে আসছেন, হয়তো অনেকেই আগের বিষয়গুলো কিছু জানেন না, এই জন্য একটু আমি পূর্বের দিকগুলো আলোচনা করলাম, যদিও আরো অনেক কথা আছে বলার। তো আজকে এই জিনিসটা আলোচনা হবে যে আপনি দেখেন, দ্য ম্যানেজমেন্ট অফ একিউট কন্ডিশন ডিউরিং দ্য ট্রিটমেন্ট অফ ক্রনিক কন্ডিশন। কোনো রোগীর কোনো ক্রনিক অবস্থার জন্য, ক্রনিক ডিজিজের জন্য আপনি যখন ট্রিটমেন্ট দিচ্ছেন, সেই সময় যদি একিউট ডিজিজ দেখা দেয়, তার ম্যানেজমেন্ট কিভাবে করবে? এখানে কয়েকটা বিষয়, যে আপনি ক্রনিক ডিজিজের জন্য যে ওষুধটা দিয়েছেন, তার যে একিউট ডিজিজ দেখা দিল, সেই একিউট ডিজিজের ধরনের উপর একই সাথে আপনার ক্রনিক ডিজিজের জন্য যে ওষুধ দিয়েছেন, ওষুধটা সঠিক কিনা সেটার মূল্যায়ন হবে। আর যদি একই সাথে তার যে একিউট রোগটা দেখা দিল, সেখানে আপনি কি করবেন? অপেক্ষা করবেন না তার জন্য চিকিৎসা দিবেন? এগুলো নিয়েও নিচে আলোচনা হবে। প্রথম ইয়েতে আমরা যেটা বলছিলাম যে এই যে একটা রোগী চিকিৎসাকালীন, গত ক্লাসে আমরা পড়েছি এগুলা, একটা ওষুধ চিকিৎসাকালীন তার একিউট ডিজিজ দেখা দিবে, সেই একিউট ডিজিজের বিভিন্ন সময় দেখা দিলে তার হিসাব বিভিন্ন। তো প্রথমে আলোচনা ছিল, যদি ক্রনিক ডিজিজ চিকিৎসাকালীন ক্রনিক কোনো রোগী আসছে, তার কেস স্টিকিং করলেন, তার জন্য ওষুধ সিলেকশন করলেন, তারপর তাকে ওষুধটা প্রয়োগ করলেন। তো ক্রনিক রোগের জন্য ওষুধ প্রয়োগ করার পরে যদি 3 দিনের দিনে, ফার্স্ট 3 ডেজ, প্রথম 3 দিনের মধ্যে যদি তার মধ্যে কোনো একিউট ডিজিজ দেখা দেয়, তাহলে সেখানে আমাদের মূল্যায়নটা কি হবে, সেই জিনিসটা আমাদের গত ক্লাসে আলোচনা হয়েছে। আজকে আমি একটু সেগুলা একটু বলে দিই, যে আমি একটু নোট করে রাখছিলাম। আজকে কি সাদিয়া ম্যাডাম আছেন? 3 দিনের মধ্যে দেখা দিলে ওষুধটা রং। 3 দিনের মধ্যে দেখা দিলে ওষুধটা রং সকল গ্রুপের জন্য না স্যার। হ্যাঁ, আচ্ছা, ওই যে শুনেন। নিচে নিচে লেভেল যেটা পড়তেছে। হ্যাঁ, গ্রুপ এ এর জন্য হচ্ছে এটা। জি, এই যে আমি একটু বলে দিই, যাদের গ্রুপ এ আমরা তো বলেছি, গ্রুপ এ যাদের আছে, তাদের হচ্ছে গ্রুপ এ তে আছে লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3। এখানের বৈশিষ্ট্যগুলো ছিল, তাদের স্বাস্থ্যের অবস্থা অনেক ভালো এবং ইমিউনিটি স্ট্রং থাকে, তাদের মধ্যে কোনো একিউট ডিজিজ দেখা দিলে সেটা চিকিৎসা না করলেও এমনিতে স্বাভাবিকভাবে সে তার কোর্স সম্পাদন করে চলে যায়, এবং রোগীদের মধ্যে দেখা যায় যে তেমন ক্ষতিকর কোনো প্রভাব তাদের মধ্যে থাকে না, এবং এদের লক্ষণগুলো খুব সুস্পষ্ট থাকে, ক্লিয়ার কাট থাকে। তো লেভেল 1-এর যারা আছে, যারা লেভেল 1-এর মধ্যে 1-এ যারা থাকে, তারা কদাচিৎ একিউট ডিজিজ আক্রান্ত হয়, তাদের স্বাস্থ্যের অবস্থা সবচেয়ে ভালো। আর লেভেল 2, 3 এরা বছরে বা 2 বছরে একবার করে আক্রান্ত হয়। সেখানে আমার ছোট লেখাগুলো দেখা যায়। আচ্ছা, দেখা না গেলে আমি বলে দিই, যদি ক্রনিক ডিজিজের জন্য আপনি ধরেন কোনো রোগীর জন্য কোনো ওষুধ যদি দেন, তাহলে গ্রুপ এর ক্ষেত্রে সাধারণত একিউট ডিজিজ দেখা দেয় না। হ্যাঁ, গ্রুপ এর ক্ষেত্রে একিউট ডিজিজ দেখা দেয় না, কারণ তার স্বাস্থ্যের অবস্থা ভালো। যদি দেখা দেয় যে আপনি এরকম গ্রুপে আপনার এই রোগীর টেস্টিং করে তার গ্রুপ, তার লেভেল অফ হেলথ চিহ্নিত করতে জানতে হবে, তাহলে আপনি মোটামুটি এগুলোর মূল্যায়ন করতে পারবেন। এটা টেস্টিং করা, তার হিস্ট্রি নেওয়া, পুরাতন হিস্ট্রি নেওয়া, আগে কি কি অসুখে ভুগছে, ফ্যামিলি হিস্ট্রি সব কিছু মিলিয়ে তারপরে আপনি হয়তো তার গ্রুপ চিহ্নিত করলেন, বা পূর্ণভাবে যদি তার লেভেলগুলো চিহ্নিত করতে নাও পারেন, হয়তো বা আপনি বলতে পারেন যে এই রোগীটা লেভেল 1, 2 বা 3-র ভিতরে আছে। গ্রুপ এ, তাদের গ্রুপ চিহ্নিত করতে হবে, সেই গ্রুপ এর মধ্যে আছে। তো গ্রুপ এর মধ্যে যদি কোনো রোগী আপনার কাছে আসে, তার যদি কোনো ক্রনিক রোগ থাকে, সেটার জন্য যদি আপনার কাছে চিকিৎসার জন্য যদি আসে, তার জন্য যদি আপনি কোনো একটা ওষুধ টেস্টিং করে তার ক্রনিক অবস্থার জন্য ধরেন একটা ওষুধ দিলেন, এবং ওষুধটা যদি সঠিক হয়, তাহলে তার মধ্যে কোনো একিউট ডিজিজ সেভাবে দেখা দিবে না। যদি দেখা দেয়,
তাহলে বুঝবেন আপনার ওষুধ ভুল হয়েছে। প্রথম ৩ দিনের মধ্যে একটু ডিজিজ দেখা দেওয়ার সম্ভাবনা নাই। যদি দেখা দেয় তাহলে মনে করবেন আপনি তার ক্রনিক রোগের জন্য যে ওষুধটা দিয়েছেন, আপনার ওষুধ ভুল হয়েছে। তো কারণ ক্রনিক রোগের জন্য ওষুধ যেটা দিবেন সেটা কি করবে, তার স্বাস্থ্যের অবস্থা আরো উন্নতি করবে। তখন দেখা যাবে যে তার মধ্যে একটু ডিজিজ দেখা দেওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। যদি দেখা দেয় তাহলে বুঝবেন যে আপনার ওষুধ যেটা দিচ্ছেন সেটা ভুল হয়েছে। তো এই গ্রুপে যারা লেভেল 2 বা লেভেল 3 তে আছেন, আমরা জানি তাদের মধ্যে 2 বছরে একবার করে একুইট ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তাহলে সেই ক্ষেত্রে কোনো রোগীর ক্ষেত্রে যদি একুইট ডিজিজ দেখা দেয়ও, কিন্তু সেটা এত হালকাভাবে হবে, একদম মৃদু আকারে দেখা দেবে এবং সেই রোগটা সেই একুইট ডিজিজটা আগে যতটুকু সময় নিতে ভালো হইতে, দেখা যায় যে আগে জ্বর হলে তার ৩ দিন পরে ভালো হইতো, কিন্তু আপনি যদি তার ক্রনিক রোগের জন্য চিকিৎসা দেন, সে যদি গ্রুপ এর মধ্যে থাকে, প্রথম ৩ দিনের মধ্যে যদি তার আবার জ্বর দেখা দেয় কোনো কারণে, সেই জ্বরটা হবে খুবই হালকা এবং খুব দ্রুত গতিতে চলে যাবে, হয়তো কয়েক ঘন্টা স্থায়ী থাকবে বা একদিন স্থায়ী থেকে চলে যাবে, সেটা আগের মতো ২-৩ দিন লাগবে না। যদি এরকমও হয় যে আপনি গ্রুপের মধ্যে ওষুধ দিচ্ছে, খুব হালকা ভাবে একটা একুইট ডিজিজ দেখা দিচ্ছে এবং দ্রুততার সময় সেটা চলে গেছে, তাহলেও বুঝবেন যে আপনার ওষুধ সঠিকই আছে। কিন্তু সেই একুইট ডিজিজ যদি তীব্র মাত্রায় দেখা দেয় এবং দ্রুততার সাথে যদি চলে না যায়, তাহলে বুঝবেন আপনি তার ক্রনিক রোগের জন্য যে ওষুধটা দিচ্ছেন সেটা ভুল হয়েছে। সেক্ষেত্রে ক্রনিক রোগীর জন্য আপনাকে কি করতে হবে, আবার স্টিকিং বিশ্লেষণ করে তার জন্য নতুন ওষুধ সিলেকশন করতে হবে। এই গ্রুপের একুইট ডিজিজের জন্য কোনো ওষুধের দরকারই হয় না। যারা গ্রুপ এ তে থাকে তাদের একুইট ডিজিজের জন্য কোনো ওষুধ না দিলেও চলে। একুইট ডিজিজ যেহেতু এমনিতে চলে যায়, ওষুধের দরকার হয় না। আর সেইখানে যেহেতু একুইট ডিজিজ তীব্রভাবে দেখা দিছে, তাহলে বুঝবেন যে আপনার ওষুধ সিলেকশনটা ভুল হয়েছে। যদি ওষুধ সিলেকশন সঠিক হইতো, তাহলে ওই একুইট ডিজিজ তীব্রভাবে দেখাই দিত না, কারণ তার ভাইটাল ফোর্স আরো শক্তিশালী থাকতো। তো কিন্তু অনেকের ক্ষেত্রে এমনও হইতে পারে যে ধরেন আপনি রোগীর জন্য ওষুধ সিলেকশন করেছেন ক্রনিকের জন্য, কিন্তু ওষুধটা যেদিন প্রয়োগ করবেন দেখা গেছে এর ২-১ দিন আগের থেকেই আপনার ওষুধ খাওয়ার আগেই তার একুইট ডিজিজ শুরু হয়ে গেছিল। তো সেই ক্ষেত্রে আপনার ক্রনিক ডিজিজের ওষুধ দেওয়ার ফলে কি হবে, রোগীর মধ্যে ওই লক্ষণটা অত তীব্রভাবে প্রকাশ পাবে না। এই যে হালকাভাবে মৃদুভাবে লক্ষণটা যে প্রকাশ পায়, সেটার জন্য আপনি কোনো ওষুধ তাকে দিবেন না। হ্যাঁ, আপনি যে মূল যে ওষুধটা দিয়েছেন যদি হালকাভাবে প্রকাশ পায়, তাহলে বুঝবেন যে আপনার ওষুধ ঠিক আছে, আপনি অপেক্ষা করবেন। আর যদি তীব্রভাবে প্রকাশ পায়, তাহলে সেক্ষেত্রেও একুইট ডিজিজের জন্য আপনার ওষুধ দেওয়ার দরকার নাই, কারণ আমি জানি গ্রুপের রোগীদের এমনিতেই লক্ষণগুলো চলে যাবে, ২-১ দিনের মধ্যে এমনিতে লক্ষণ চলে যায়, রোগীর মধ্যে কোনো কমপ্লিকেশন হয় না। সেক্ষেত্রে আমরা একুইট ডিজিজ শেষ হয়ে গেলে তখন আমরা রোগীর ওই ক্রনিক ডিজিজের জন্য ভিন্ন ওষুধ খুঁজব। আচ্ছা, আর গ্রুপ বি তে যেটা ছিল গতকাল আমরা গত ক্লাসে আরেকটা করেছিলাম, যে গ্রুপ বি এর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে ক্রনিক গ্রুপ বি এর ক্ষেত্রে আমরা জানি গ্রুপ বি এর ক্ষেত্রে ৩টা লেভেল থাকে, লেভেল 4, লেভেল 5 এবং লেভেল 6। এই ক্ষেত্রে আমরা কি দেখি, গ্রুপ বি এর ক্ষেত্রে তারা লেভেল 4, লেভেল 5 এবং লেভেল 6 অবস্থান করে এবং তাদের আমরা জানি লেভেল 4-এ যারা থাকে তাদের স্বাস্থ্যের অবস্থা যতটুকু নিচের দিকে, যার ফলে যাদের স্বাস্থ্য লেভেল নিচের দিকে তাদের মধ্যে আমরা প্রায় একুইট ডিজিজ দেখি এবং তারা বছরে 3 বারের মতো আক্রান্ত হয়। আর লেভেল 5-এ বছরে 6 বারের মতো তারা একুইট ডিজিজে আক্রান্ত হয়। আর লেভেল 6-এ তারা প্রতি বছরই আক্রান্ত হয়। লেভেল 6-এর পরে যখন লেভেল 7-এ চলে যায়, মানে গ্রুপ সি-তে চলে যায়, তখন তাদের মধ্যে উচ্চ জ্বর নিয়ে আর একুইট ডিজিজ তেমন দেখা দেয় না, কারণ তাদের ইমিউন সিস্টেম এত বেশি কম্প্রোমাইজ, দুর্বল হয়ে পড়েছে যে তাদের মধ্যে একুইট অবস্থা প্রকাশের মতো ক্ষমতা তাদের থাকে না। এই জন্য উচ্চ জ্বর নিয়ে কোনো একুইট ডিজিজ আমরা প্রকাশ পেতে আমরা লেভেল সি এর রোগীদের মধ্যে আমরা দেখি না।
তো যাই হোক, যে ওই যদি কোনো রুগী আপনার কাছে আসে যে তার ক্রনিক কন্ডিশন, তার কোনো ক্রনিক রোগের জন্য, চিররোগের জন্য আপনার কাছে আইসে চিকিৎসার জন্য, এবং তার কেসটিকিং করে তার অতীত ইতিহাস, ফ্যামিলির হিস্টোরি সবকিছু নিয়ে তাকে আপনি বুঝতে পারলেন যে এই রুগী গ্রুপ বি এর মধ্যে আছে। তো গ্রুপ বি এর এরা একটা ইতিহাস তো দিবে আপনাকে, যে কেউ যদি বাচ্চা নিয়ে আসে বলবে যে আমার বাচ্চা প্রতি মাসে মাসেই ঠান্ডা লাগে, এবং ঠান্ডা লাগলে তার দেখা যায় কাশি হয়ে যায়, তার নিউমোনিয়ার মতো অবস্থা হয়ে যায়, প্রতি মাসে মাসে তার ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, তাকে অ্যান্টিবায়োটিক দিতে হয়। তো এরকম রুগী এখন দেখেন আপনার কাছে আসছে যে এলোপ্যাথি দিতে তার ভালো হচ্ছে না, আমি হোমিওপ্যাথি চিকিৎসা করি। তো আপনি দেখবেন প্রতি মাসে মাসে সে আক্রান্ত হচ্ছে, তাহলে বুঝলেন যে তার লেভেল গ্রুপ সিক্সে আছে, মানে গ্রুপ বি এর সে লেভেল 6 এর মধ্যে আছে। তো আপনি যখন তার গ্রুপ, তার লেভেল নির্ধারণ করতে পারলেন, তো এই রোগীর কোনো ক্রনিক কোনো সমস্যার জন্য যদি আপনার কাছে আসে, সেটা চিকিৎসা করার ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে তার মধ্যে অ্যাকুট ডিজিজ আসতে। শুনতে পাচ্ছেন? তো পাচ্ছি স্যার। আচ্ছা, কারেন্ট চলে গেছে তো মাঝখানে, এই জন্য চিন্তা জি করলাম। জি জি জি। হয়তো। তো এরকম কোন গ্রুপ বি এর রোগী যদি আপনার কাছে আসে, তার ক্রনিক রোগের জন্য আপনি যখন ওষুধ দিবেন, ওষুধ দেওয়ার পরে তার মধ্যে বিভিন্ন ধরনের একুট অবস্থা দেখা দিতে পারে। সেক্ষেত্রে যদি প্রথম 3 দিনের মধ্যে একুট অবস্থা দেখা দেয় গ্রুপ বি এর জন্য, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে সেটা মূল্যায়ন করব? সেটা ছিল ক্রনিক রোগের ওষুধ প্রয়োগের পর যদি একুট ডিজিজ দেখা দেয়, তাহলে সেই একুট ডিজিজের অবস্থা আমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে। যদি দেখা যায় সেই একুট ডিজিজ মৃদু আকারে দেখা দিয়েছে এবং তার স্থায়িত্ব স্বল্প ছিল। ধরেন আগে একটা গ্রুপ বি এর ধরেন লেভেল 5 এর একটা রোগী আপনার কাছে চিকিৎসার জন্য আসছে, আমরা জানতাম আগে তার 2 মাস পর পর সে অসুস্থ হতো অ্যাকুট ডিজিজ। এখন আপনার ওষুধ দেওয়ার পরে প্রথম যেহেতু ইমিউন সিস্টেম যদি সঠিক ওষুধ হয়, ইমিউন সিস্টেম সঠিক হওয়ার পরে তার মধ্যে অ্যাকুট ডিজিজ যদি দেখা দেয়, ইমিউন সিস্টেম যেহেতু শক্তিশালী হইলো আপনার ওষুধ দেওয়ার ফলে, তখন যদি তার মধ্যে অ্যাকুট ডিজিজ দেখা দেয়, সেটা তীব্রভাবে হবে না, কারণ তার জন্য আপনি ক্রনিক রোগের জন্য ওষুধ দিয়েছেন। তার মধ্যে যদি অ্যাকুট ডিজিজ দেখা দেয়, সেটা খুব মৃদু আকারে হবে এবং সেটার স্থায়িত্ব স্বল্প সময়ের জন্য হবে। আর যদি ওষুধ ভুল হয় আপনার, তাহলে যদি অ্যাকুট ডিজিজ দেখা দেয়, তার তীব্রতা আগের মতোই থাকবে। হ্যাঁ, যে আগে যে তীব্রতা নিয়ে রোগটা প্রকাশ পেত, আগে যতদিন সেই রোগী ভুগত ততদিনই যদি সে ভোগে, তাহলে বুঝবেন যে আপনি ক্রনিক রোগের জন্য যে ওষুধটা দিয়েছেন তার মধ্যে কোনো কাজ করতেছে না, তার ইমিউন সিস্টেমকে সে শক্তিশালী করতে পারে নাই। তাহলে সেক্ষেত্রে বুঝবেন আপনার ক্রনিক রোগের জন্য যে ওষুধটা আপনি সিলেকশন করে রোগীকে প্রয়োগ করেছেন, সেই ওষুধটা সঠিক হয় নাই, সেই নির্বাচনটা আপনার ভুল হয়েছে। এক্ষেত্রে কি হবে, তার তো অ্যাকুট ডিজিজ তীব্রভাবে দেখা দিবেই, বরঞ্চ আরেকটা জিনিস দেখবেন যে তার ক্রনিক যে রোগটা, তারও কোনো ক্রনিক রোগের যে লক্ষণগুলো, তারও কোনো কিছু কমে নাই, তার লক্ষণগুলো আনচেঞ্জ, আগের মতোই আছে। এমনও হতে পারে যে ক্রনিকের জন্য যে ওষুধটা আপনি দিচ্ছেন, হ্যাঁ, সেই ওষুধ খাওয়ার আগেই হয়তো তার অ্যাকুট ডিজিজ শুরু হয়ে গেছে। এখন ধরেন সেটা অনেক সময় আপনার এই ক্রনিক ডিজিজ, ধরেন আপনি ক্রনিক রোগের জন্য কেস্টিকিং আজকে নিচ্ছেন, ধরেন কেস্টিকিং নিচ্ছেন শুক্রবারে, তার রোগীর জন্য ওষুধ সিলেকশন করে আপনি প্রয়োগ করছেন, দিয়েছেন, ওষুধ রোগী হয়তো ওষুধটা সংগ্রহ করলো, ওষুধটা খাওয়া শুরু করছে ধরেন রবিবার থেকে, কিন্তু ইতিমধ্যেই শনিবারে তার একটা অ্যাকুট ডিজিজ শুরু হয়ে গেছে। আপনার ক্রনিক রোগের জন্য ওষুধ খাওয়ার আগেই তার অ্যাকুট ডিজিজ শুরু হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে হয়তো আপনার ওষুধ খাওয়ার পরে
এই যে ক্রনিক রোগের জন্য যে ওষুধটা দিয়েছেন সেটা খাওয়ার পরে তার একই ডিজিজের লক্ষণগুলো বেড়ে যেতে পারে, অ্যাগ্রাভেশন হতে পারে। তো এরকম যদি হয় যে আপনি একটা তার জন্য ওষুধ দিয়েছেন, তার একই ডিজিজ তীব্রভাবে প্রকাশ পেয়েছে, সাথে সাথেই আপনি এই সিদ্ধান্তে পৌঁছাবেন না যে আপনার ওষুধটা ভুল সিলেকশন হয়েছে। আপনি একটু পর্যবেক্ষণ করবেন। যদি দেখেন তার একই লক্ষণ আগের চেয়ে আরো তীব্র হয়ে আবার একাকী দ্রুততার সাথে চলে গেছে, এবং একই সাথে যদি দেখেন যে ক্রনিক রোগীর জন্য যে যে সমস্ত ক্রনিক লক্ষণের জন্য আপনি ওষুধটা দিয়েছিলেন সেই লক্ষণগুলোও কমে গেছে, তাহলে বুঝবেন আপনার ওষুধটা সঠিক হয়েছে। আর যদি দেখেন যে একই ডিজিজ তীব্রতা খুবই বেশি কিন্তু একই সাথে তার ক্রনিক ডিজিজও কমে নাই, হ্যাঁ একইভাবে আছে, তাহলে বুঝবেন ওষুধটা ভুল হয়েছে। আর যদি তীব্রতা বাড়েও, যদি ক্রনিক ডিজিজের লক্ষণ কমে যায় এবং তার একই ডিজিজটা যদি এমনিতেই চলে যায়, তাহলে বুঝবেন ওষুধ সঠিক আছে, সেক্ষেত্রে আপনার নতুন করে কোনো ওষুধ দেওয়ারই দরকার নেই। তবে অনেক সময় একই ডিজিজ যদি খুবই তীব্র মাত্রায় প্রকাশ পায়, এর কথা আছে যদি একই ডিজিজ দেখা দিলে সেটা যদি আপনার ক্রনিক রোগের জন্য যে আপনি চিকিৎসা দিচ্ছেন, হ্যাঁ তাকে ওষুধ দিচ্ছেন, সেটা যদি ভুল ওষুধও হয়, তাহলে তার যে একই ডিজিজ দেখা দিবে সেটার জন্য আপাতত কোনো ওষুধ দেওয়ার দরকার নেই। এমনিতেই যদি ক্রনিক ডিজিজটা চলে যায়, একই ডিজিজটা চলে যায়, তার জন্য আপনি পরবর্তীতে ক্রনিক ডিজিজের জন্য নতুন ওষুধ খুঁজবেন। কিন্তু অনেক সময় এই একই ডিজিজ তীব্রতা খুবই বেশি হয়, সেজন্য আপনাকে অনেক সময় ওই একই রোগের জন্য আলাদা প্রেসক্রিপশন করার দরকার হতে পারে। আজকে এইটুকুই পড়া ছিল প্রথম ক্লাসে। আজকে আমরা নেক্সট অংশ আলোচনা করি। এগুলো গ্রুপ এ আর গ্রুপ বির আলোচনা ছিল। আজকে আমি সংক্ষিপ্তভাবে পুরো আগের পড়াটা বললাম, আজকে গ্রুপ সি আলোচনা করব। আমরা পড়তেছি যে ক্রনিক ডিজিজ চিকিৎসার সময় প্রথম 3 দিনে যদি কোনো একই ডিজিজ দেখা দেয়, তাহলে বিভিন্ন গ্রুপ অনুযায়ী সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, কিভাবে আমরা বুঝবো ওষুধটা সঠিক হয়েছে কিনা সেটা নির্ধারণ করব, এবং একই সাথে আমরা আমাদের করণীয় কি, আমরা ওষুধ দিব নাকি অপেক্ষা করব সেই ওষুধেই থাকবো, সেগুলো একই ডিজিজের ধরন থেকে আমরা সেটা নির্বাচন করব। মানে আপনার ওষুধটা সঠিক হয়েছে কিনা, যদি সঠিক হয় সেক্ষেত্রে আমরা অপেক্ষা করব। আর একই ডিজিজের জন্য কোনো চিকিৎসা দরকার পড়বে কিনা সেগুলো নিয়ে এর আগে কথা আলোচনা হইল যে গ্রুপে এদের কোনো ওষুধেরই দরকার নাই, একই ডিজিজের জন্য আপনার ওষুধ সঠিক হোক বা ব্যাটিক হোক। আর গ্রুপ বিতে একই ডিজিজ দেখা দিলে, যদি একই ডিজিজ তীব্রভাবে দেখা দেয়, সেক্ষেত্রে অনেক সময় একই ডিজিজের জন্য আলাদা প্রেসক্রিপশন করার দরকার হতে পারে। অন্যথায় একই ডিজিজের জন্য কোনো ওষুধের দরকার নেই, ওইটা চলে গেলে আপনি ক্রনিকের জন্য আবার নতুন করে ওষুধ খুঁজবেন। আজকে আসেন গ্রুপ সি এর কথা আলোচনা করি। গ্রুপ সি মানে লেভেল 7, লেভেল 8 এবং লেভেল 9। গ্রুপ সিতে হলো লেভেল 7, লেভেল 8 এবং লেভেল 9। আমরা জানি এই পর্যায়ে যারা আছে তাদের স্বাস্থ্যের অবস্থা অনেক নিচে, কিন্তু চূড়ান্তভাবে নিচে না, তাদের স্বাস্থ্যের অবস্থা বেশ নিচে, এবং এই ক্ষেত্রে তাদের মধ্যে একই ডিজিজ তীব্র জ্বর নিয়ে আর প্রকাশ পায় না। তীব্র জ্বর নিয়ে একই ডিজিজ প্রকাশ করার মতো তার ভাইটাল ফোর্স তেমন শক্তিশালী আর না, তাদের ভাইটাল ফোর্স খুবই দুর্বল, যার কারণে সে তীব্র প্রতিক্রিয়া নিয়ে একই বলে জ্বর তার মধ্যে আর তৈরি করতে পারে না। তো সেক্ষেত্রে যদি আপনি গ্রুপ সি এর কোনো রোগীর চিকিৎসা দেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা জানি এই পর্যায়ে লেভেল 7-এ হালকাভাবে জ্বর আসতে পারে, অনেকের হালকাভাবে কিডনিজ দেখা দেয়, কিন্তু লেভেল 8-9-এ এগুলা থাকে না। কিন্তু এদের কোনো ক্রনিক সমস্যা যদি আপনি যখন ট্রিটমেন্ট দিবেন,
হ্যাঁ, তার ক্রনিক ডিজিজের জন্য তার যে ক্রনিক ডিজিজের জন্য সাধারণত যে ওষুধটা দেওয়া হয় সেটা হয় তার জন্য ধাতুগত মেডিসিন। সেটা তার স্বাস্থ্যের অবস্থাকে উন্নতি করে, তার স্বাস্থ্যের লেভেলগুলো আস্তে আস্তে উপরের দিকে নিয়ে আসবে। তো স্বাস্থ্যের লেভেল যেহেতু উপরের দিকে আসবে সেহেতু তাদের মধ্যে তখন ওই একুইড প্রতিক্রিয়াগুলো হবে, একই ডিজিজগুলো তীব্র জ্বর নিয়ে দেখা দেবে। তো আজকে আমরা আলোচনা করব যে গ্রুপ সি এর রোগীদের মধ্যে যদি আপনি তাদের ক্রনিক রোগের জন্য ওষুধ দেন, সেই ওষুধ দেওয়ার প্রথম ৩ দিনের মধ্যে যদি তাদের একিউট ডিজিজ দেখা দেয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে মূল্যায়ন করব। আমি সরাসরি বিতল কাছে টেক্সটগুলাই পড়ি। Patient in Group C. Patient in Group C no longer develop acute infections with significant fever. যারা গ্রুপ সিতে অবস্থান করতেছেন তাদের এই গ্রুপ সি হলো লেভেল 7, লেভেল 8 এবং লেভেল 9 মিলে। এইখানে যারা অবস্থান করেন এখানে আমরা কি দেখি, এদের মধ্যে আমরা একুইট অবস্থা তেমন দেখতে পাই না, উচ্চ জ্বর তাদের মধ্যে আমরা দেখতে পাই না। তাহলে যারা পেশেন্ট যারা গ্রুপ সিতে আছে, যারা গ্রুপ সি এর মধ্যে আছে, তাদের মধ্যে নো লঙ্গার ডেভেলপ একুইট ইনফেকশন, এদের মধ্যে গ্রুপ সি এর মধ্যে যারা আছে লেভেল 7 থেকে শুরু করে লেভেল 9, এদের মধ্যে আমরা একুইট ইনফেকশন সাথে সিগনিফিকেন্ট কোনো জ্বর আমরা দেখতে পাই না। they are mostly susceptible to mild acute inflammatory state. তাদের মধ্যে অনেকের ক্ষেত্রে হালকাভাবে ইনফ্ল্যামেটরি স্টেট দেখা দিতে পারে এবং তাদের মধ্যে আমরা তখন হালকা সর্দি বা মাইল্ড ফেরিংজাইটিস, গলার প্রদাহ বা হালকা মাত্রার কিছু ইনফ্লুয়েঞ্জার সিমটম, সেখানে মানে হালকা মাত্রার জ্বর কোনো কোনো রোগীতে আমরা দেখতে পাই। সেটা 38 ডিগ্রি সেলসিয়াস বা 100 ডিগ্রি ফারেনহাইটের উপরে ওঠে না। এটা কারণ যেহেতু লেভেল 7 এর রোগীদের মধ্যে এরকম হয়। হ্যাঁ, কারণ লেভেল 6 আর লেভেল 7 খুব কাছাকাছি। The absence of noteworthy fevers for many years in chronic disease is not a good sign because it is evidence that immune system has already been seriously compromised. এই যে কোনো রোগীর মধ্যে সে যে ক্রনিক ডিজিজে ভুগতেছে, এমন কোনো রোগী যদি পান যে তার মধ্যে দীর্ঘদিন ধরে তার মধ্যে কোনো জ্বর দেখা দেয় না, হ্যাঁ, বছরের পর বছর দেখতেছেন সেই রোগী হয়তো সে কোনো ক্রনিক রোগে ভুগতেছে, কিন্তু বছরের পর বছর সে শুধু ক্রনিক ডিজিজেই ভুগতেছে, তার মধ্যে কখনোই এই জ্বর নিয়ে কোনো একুইট ডিজিজ প্রকাশ পায় না। তাহলে বুঝবেন এটা ভালো লক্ষণ না, এটা গুড সাইন না। কারণ এতে বোঝা যায় তার ইমিউন সিস্টেম অলরেডি অনেক বেশি মারাত্মকভাবে সে নমনীয়, ক্ষতিগ্রস্ত, মারাত্মকভাবে দুর্বল, তার ব্যাটেল সিস্টেম মারাত্মকভাবে দুর্বল, যার কারণে তার মধ্যে কোনো জ্বর নিয়ে একুইট ডিজিজ প্রকাশ করার ক্ষমতাই তার নাই। তো খুশি হওয়ার কিছু নাই যে দেখেন যে সে শুধু কোনো ডিজিজে ভুগে, একুইট ডিজিজ তার হয় না। এই ধরনের রোগীরা খুশি হওয়ার কিছু নাই, কারণ অ্যাকচুয়ালি তাদের যে একুইট ডিজিজ দেখা দেওয়ার মতো যে শরীরের যে শক্তি সামর্থ্য থাকার কথা তাদের ব্যাটেল করছে, তাদের ইমিউন সিস্টেমের সেই শক্তি সামর্থ্যটাই তাদের নাই, এতই দুর্বল তাদের। যাই হোক, consequently the appearance of a severe acute disease with excessive pyrexia over 39 degrees Celsius by
102.2 degree Fahrenheit within the first few days after a patient takes the remedy prescribed for chronic condition should be considered a very positive reaction. তো যাই হোক, যদি এই গ্রুপ সি রোগীদের মধ্যে আপনি তার ক্রনিক রোগ নিয়ে আপনার কাছে আসছেন, তার ক্রনিক ডিজিজের জন্য আপনি ওষুধ যদি দেওয়ার পরে দেখেন তার মধ্যে তীব্রভাবে কোনো একই ডিজিজ প্রকাশ পেল এবং একই সাথে তার অনেক বেশি পাইরেক্সিয়া মানে জ্বর দেখা দিল, সেই জ্বরটা 102 ডিগ্রির চেয়েও বেশি বা সেলসিয়াসে যদি হিসেব করি 39 ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি, তাহলে আপনি এটাকে খুব পজিটিভ রিয়াকশন হিসেবে বিবেচনা করবেন। আপনি রুগী হয়তো মনে করবে যে আমার জ্বর ছিল না, আপনার ওষুধ খেয়ে আমার তীব্র জ্বর দেখা দিচ্ছে, আপনার ওষুধটাই ঠিকা নেই। অনেক সময় রুগীরা এখানে ভুল করে বসে, তারা নিজেরাই এলোপ্যাথিক ওষুধ খাইয়া তারপরে আবার আসে ডাক্তার সাহেব আপনার ওষুধ খাওয়ার পরে তো আমার তীব্রভাবে জ্বর দেখা দিছিল, পরে এলোপ্যাথিক ওষুধ খাইয়া আবার সেটা কমাইছে। তো মূলত এখানে পেশেন্টরা ভুল করে। এই ধরনের রোগীর চিকিৎসা করাকালীন আপনাদেরকে রোগীদেরকে একটু বুঝাই দিতে হবে, কারণ আপনি জানেন যদি নির্ধারণ করতে পারেন যে এই রোগী গ্রুপ সিতে আছে এবং তার মধ্যে আপনি সঠিক ওষুধ দিচ্ছেন, এই ওষুধ দেওয়ার ফলে তার মধ্যে কি হইতে পারে একই ডিজিজ তীব্র জ্বর নিয়ে দেখা দিতে পারে। সেখানে রোগীদেরকে এই জন্য বলে দিবেন যে এই ওষুধ খাওয়ার পরে আপনার মধ্যে কোনো যদি জ্বর দেখা দেয় তাহলে আপনি অন্য কোনো ওষুধ খাবেন না, প্রয়োজনে আপনার সাথে যাতে দেখা করে। তো এটাকে এইভাবে যদি কোনো জ্বর দেখা দেয় এবং একই ডিজিজের সাথে, তাহলে সেটাকে আপনি পজিটিভ লক্ষণ হিসেবে ধরে নেবেন। আচ্ছা, if this should happen, it indicates that the remedy was absolutely fitting the case. It was the simillimum, and the pathology of the case was not as deep as one might have thought initially. The patients can eventually be cured. A case such as this indicate that the condition of the immune system that was compromised has been restored within a few days. It is a very fortunate situation. যদি আপনার ওষুধ দেওয়ার পরে রোগীর মধ্যে এইভাবে তার তীব্র একই ডিজিজ নিয়ে জ্বর নিয়ে রোগীর মধ্যে দেখা দেয়, তাহলে বুঝবেন সে খুব ভাগ্যবান, ফরচুনেট পিপল। তার এটা খুবই আপনার ওষুধ যেটা দিয়েছেন তার ক্রনিকের জন্য, এটা রোগীর জন্য একদম পারফেক্ট সিমিলিমাম, খাপের সাথে খুব বেশি সদৃশ্য হয়েছে, সর্বোচ্চ পর্যায়ে সদৃশ্য হয়েছে। এবং এই যে লেভেল গ্রুপ সিতে তো লেভেল 7 থেকে লেভেল 9 পর্যন্ত মানুষ আছে। লেভেল 7-এর গভীরতা একটু কম, লেভেল 8-এর গভীরতা আরো একটু বেশি, আর লেভেল 9-এ অনেক বেশি গভীর, প্রায় গ্রুপ ডি এর কাছাকাছি। তাহলে যদি দেখেন যে ওষুধ দেওয়ার পরে তীব্রভাবে যদি কারোর মধ্যে এই ধরনের লক্ষণ প্রকাশ পায়, জ্বর নিয়ে তার একটু দেখা দেয়, তাহলে বুঝবেন যে তার লেভেল যতটা গভীর আপনি মনে করছেন ততটা গভীর না। তার মানে সে লেভেল 7 আছে, একদম লেভেল 9-এ না, লেভেল 7-এ আছে। এবং এই রোগীটা কি হবে, তার অবস্থা যেহেতু অত ডিপে না, তো সে আলটিমেটলি সে কি হবে, সে কিউট হয়ে যাবে, তা সুস্থ হয়ে যাবে। এরকম ঘটনা হওয়া মানে কি, যে বুঝবেন যে তার যে ইমিউন সিস্টেমটা এতদিন খুব দুর্বল হয়ে নমনীয় হয়ে পড়েছিল, এখন আপনার এই ক্রনিক রোগের জন্য যে তার জন্য যে ওষুধটা দিয়েছেন, সেই ওষুধটা তার অবস্থার উন্নতি ঘটাইছে, তার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করছে, তার ইমিউন সিস্টেমকে এখন পুনরুদ্ধার করেছে কয়েকদিনের মধ্যে, যার কারণে ইমিউন সিস্টেম শক্তিশালী হওয়ার কারণে তার একটু ডিজিজটা দেখা দিয়েছে। আর এটা খুব ভালো একটা সৌভাগ্যের বিষয়, হ্যাঁ, ফরচুনেট সিচুয়েশন, ভালো লক্ষণ। তো এই ক্ষেত্রে তাহলে আপনি বুঝতে পারলেন যে ওষুধ দেওয়ার পরে যদি তীব্রভাবে কোনো একই ডিজিজ দেখা দেয়, সেটা ভালো লক্ষণ, আপনার রোগী ভালো হয়ে যাবে, আপনার ওষুধটা যথাযথ হয়েছে, পূর্ণ মাত্রায় সদৃশ্য হয়েছে।
It is also indicate that the organism is at the uppermost level of the group C, মানে level 7, যেটা বললাম এই যে এটা ইন্ডিকেট করে সে তার লেভেলটা এই গ্রুপের উপরের দিকে আছে, লেভেল 7 এ আছে। The acute disease must be left to run its course. এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই যে তীব্রভাবে acute diseaseটা দেখা দিল, আপনি ক্রনিক রোগের জন্য ধরেন রোগীর ক্ষেত্রে লাইকোপোডিয়াম দিচ্ছেন, এরপরে তীব্রভাবে তার acute disease দেখা দেয়। এখন আপনি কি করবেন? তার acute disease এর জন্য ওষুধ দিবেন আলাদা? না। সেক্ষেত্রে আপনি কি করবেন? অপেক্ষা করবেন। অপেক্ষা করতে হবে। হ্যাঁ, acute disease এর জন্য কোনো ওষুধ দেওয়ার দরকার নেই। কারণ তার অলরেডি আপনার যে ক্রনিকের জন্য যে লাইকোপোডিয়াম ওষুধটা দিচ্ছেন সেটাই তার স্বাস্থ্যের অবস্থার অনেক উন্নতি করেছে, যার ফলে তার মধ্যে acute diseaseটা দেখা যাচ্ছে, এটা এমনিতেই চলে যাবে। অ্যান্ড ইন্টারভেনশন, কিন্তু এখানে আবার একটা কথা আছে। প্রথম কথা হলো দ্য acute disease must be left to run its course. acute disease তার স্বাভাবিক গতিতে তার কোর্স সম্পাদন করার জন্য ছেড়ে দিতে হবে, তার জন্য আপনি কোনো ওষুধ দিবেন না। কিন্তু এখানে আবার কথা আছে, অ্যান্ড ইন্টারভেনশন মে বি নেসেসারি, কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো কোনো ওষুধ দেওয়ার আপনার দরকার হইলেও হইতে পারে, কারণ তীব্রভাবে প্রকাশ পাইতে পারে, যেটা রোগীর জন্য খুব কষ্টদায়ক হইতে পারে, ক্ষতিকর হইতে পারে। বাট অনলি ইফ দ্য পেশেন্টস লাইফ ইজ ইন ডেঞ্জার। এই যে বললাম যে অনেক সময় একুইটের জন্য তার ওষুধ দেওয়ার দরকার হইতে পারে, যদি দেখেন সেই একুইটটা খুব তীব্রভাবে প্রকাশ পেয়েছে এবং সেটা রোগীর জন্য কোনো ভয়াবহ ব্যাপার নিয়ে আসতে পারে, রোগীর জন্য কোনো ডেঞ্জার নিয়ে আসতে পারে, সেই ক্ষেত্রেই শুধু আপনি শুধু তার জন্য আলাদা ওষুধ দিবেন। সেই ক্ষেত্রে কি করবেন? আলাদা নতুন ওষুধ দিবেন না কি করবেন সেটা নিয়ে আলোচনা আছে। তবে এই ক্ষেত্রে দিস ইজ রেয়ারলি দ্য কেস ইন লেভেল 7। সেই ক্ষেত্রে লেভেল 7 এ যারা থাকে তাদের ক্ষেত্রে কদাচিৎ এই অন্য কোনো মানে কিছু করতে হয়, একুইটিজের জন্য কোনো ব্যবস্থা নিতে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের অবস্থা স্বাভাবিকভাবে ছেড়ে দিলে সে তার একুইটিজ তার সাধারণ যে কোর্স আছে, যে যে কয়দিন ভোগাবে সেটুকু ভোগে সে একটা এমনিতেই চলে যাবে। তো আরেকটা ঘটনা এখানে ঘটে, একটা পিকুলিয়ার ফেনোমেনন, একটা অদ্ভুত ঘটনা এখানে অনেক সময় ঘটে মধ্যে। সেটা কি? Another peculiar phenomenon in this group is the appearance of a sudden and substantial pyrexia after the remedy is given without concomitant symptoms that goes away within 24 hours. অনেক সময় আরেকটা অদ্ভুত ঘটনা এই ক্ষেত্রে দেখা যায় যে আপনি ওষুধ দেওয়ার পরেই তাদের মধ্যে হঠাৎ করে একটু বেশি মাত্রায় জ্বর দেখা দিয়েছে। আপনার ওষুধ দেওয়ার পরে হঠাৎ করে জ্বর দেখা দিয়েছে এবং এর সাথে এই যে একুট ডিজিজের যে অন্যান্য আরো অবস্থা নিয়ে যে রোগীর লক্ষণগুলো এরকম জ্বর প্রকাশ পায়, সেগুলো হয়তো একুটের অন্যান্য কোনো কনকমিটেন্ট সিমটম না, অন্য আর কোনো সমস্যা নেই, জাস্ট শুধু জ্বর দেখা দিচ্ছে সেখানে। এবং সেটা দেখা যায় যে 24 ঘন্টার মধ্যেই সেটা চলে যায়, হ্যাঁ, আর কিছু থাকে না। যদি এইরকম কিন্তু এই গ্রুপ সি রোগীদের মধ্যে অনেকের বেলায় ঘটে। আপনি ক্রনিকের জন্য ওষুধ দিয়েছেন, তারপরে দেখবেন ওষুধ খাওয়ার পরে রোগীর মধ্যে হঠাৎ করে জ্বর চলে আসছে এবং বেশ জ্বর নিয়ে আসছে এবং এর সাথে আর কোনো লক্ষণ নাই এবং 24 ঘন্টার মধ্যে সেই জ্বর চলে গেছে। আফটার দ্য ফিভার দ্য ক্রনিক কন্ডিশন সাবসাইড ফর এ লং। এই জ্বর যে আসলো, জ্বরটা চলে যাওয়ার পরে আপনি দেখবেন যে ক্রনিক যে অবস্থার জন্য আপনি ওষুধ দিয়েছিলেন, তারপরে যে এরকম একটা জ্বর রোগীর মধ্যে দেখা দিছিল, এই জ্বরটা চলে যাওয়ার পরে তার ক্রনিক কন্ডিশনও অনেক দিন ব্যাপী মানে তার অবস্থাটা তার থাকবে না। ক্রনিক অবস্থাও তার মধ্যে নাই, রোগীর মধ্যে তার ক্রনিক রোগটাও মানে বেশ কিছুদিন ধরে তার মধ্যে আর প্রকাশ থাকবে না। দিস ইজ নট অ্যান অ্যাকচুয়াল একুট ইনফেকশন। এই যে ঘটনাটা ঘটলো, হঠাৎ করে তীব্র জ্বর দিল, সেটা প্রকৃত পক্ষে কোনো অ্যাকচুয়াল ইনফেকশন না, বাস জাস্ট অ্যান ইফোর্ট অফ দ্য পার্ট অফ দ্য অর্গানিজম টু রিড ইটসেলফ অফ দ্য ডিজিজ। এটা জাস্ট তার যে ভাইটাল ফোর্স, তার ইমিউন সিস্টেম, তারই একটা প্রচেষ্টা যাতে সে ওই ডিজিজ থেকে নিজেকে মুক্ত করতে পারে। This most often appears in cases of epilepsy and asthma or neuromuscular disease. যে এই অবস্থাটা সাধারণত কখন হয়? যখন কোনো রোগী আপনার কাছে এপিলেপসির জন্য চিকিৎসা করতে আসে,
মৃগী রোগের জন্য চিকিৎসা করতে হবে। মৃগী রোগ, অ্যাজমা রোগ বা কোনো স্নায়ু মাস্কুলার যে নিউরোমাস্কুলার ডিজিজ, দেখা যায় অনেকে দেখবেন মাংসপেশি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, এর পিছনে কোনো স্নায়ু গঠিত কোনো রোগ থাকে। তো সেই রকম নিউরোমাস্কুলার কোনো ডিজিজের কারণে এরকম হইতে পারে। তো তো দেখেন কেউ এপিলেপসিতে ভুগছে, কারো অ্যাজমা দেখা দিছে বা কারো নিউরোমাস্কুলার ডিজিজ ছিল, এই ক্রনিক ডিজিজ নিয়ে আপনার কাছে চিকিৎসা করার জন্য আসলো। আর অ্যাজমা, এপিলেপসি এগুলা সাধারণত যখন থাকে ম্যাক্সিমাম তারা গ্রুপ সি এর পেশেন্ট। তো এরকম রোগী যখন আপনি চিকিৎসা নিচ্ছেন, সঠিক ওষুধটা দিলেন, তখনই তাদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো 24 ঘন্টার মধ্যেই দেখা যায় তার একটা কি বলে ওষুধ দেওয়ার পরে তার মধ্যে হঠাৎ করে জ্বর দেখাতে হলো, আর কোনো লক্ষণ নেই, এবং সাধারণত 24 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 48 ঘন্টা হইতে পারে, এর ভিতরে রোগটা চলে যায়। আর চলে যাওয়ার পরে তার যে ক্রনিক কন্ডিশন সেটা অনেক দিন পর্যন্ত থাকে না। সেই রোগী যদি অ্যাজমা রোগী থাকে, এরপরে দেখেন যে আপনি অ্যাজমার জন্য ওষুধ দিচ্ছেন, এরপরে তীব্র একটা জ্বর দেখা দিল, 24 ঘন্টার মধ্যে চলে গেল, এরপরে বেশ লম্বা সময় ধরে ওই রোগীর অ্যাজমার লক্ষণ আর ছিল না। সে বা এপিলেপসি রোগী যদি হয়, খিঁচুনির রোগী, মৃগীর রোগী, সে দেখা গেল যে আপনি ওষুধ দেওয়ার পরে একটা এরকম 24 ঘন্টা জ্বর স্থায়ী ছিল, তারপরে চলে গেছে, এরপরে বেশ কিছুদিন ধরে তার মধ্যে এপিলেপসির ফিট আর হয় নাই। হ্যাঁ, এরকম হয়তো বা কোনো একটা নিউরোমাস্কুলার ডিজিজের সেটারও উন্নতি করতে পারে। আন্ডার নো সার্কামস্টেন্সেস শুড এ রেমেডি বি অ্যাডমিনিস্টার্ড ইন সাচ এ ইনস্ট্যান্ট। এইরকম যদি হয়, হঠাৎ করে একটা তীব্র জ্বর দেখা দিল, সেক্ষেত্রে আপনি ওই জ্বরের জন্য কোনো অবস্থাতেই কোনো ওষুধ প্রয়োগ করবেন না। ঠিক আছে? ওষুধ প্রয়োগ করলে সেটা আপনার জন্য ভুল হবে। তাহলে এখানে আমাদের করণীয় কি, যে যদি এরকম কোনো ক্রনিক ডিজিজ চিকিৎসা করার সময় হঠাৎ করে তীব্রভাবে এরকম উচ্চ জ্বর নিয়ে আসলো, হঠাৎ করে জ্বরটা দেখা দিলাম, এর সাথে একুইটের অন্য কোনো লক্ষণ নাই, একুইট ডিজিজের অন্য কোনো লক্ষণ নাই, হঠাৎ করেই দেখা দিল, তাহলে বুঝবেন যে এটা তার ভাইটাল ফোর্সের একটা প্রচেষ্টা, তাকে রোগ থেকে, তার ওই ডিজিজ থেকে মুক্ত হওয়ার। এবং এই ক্ষেত্রে আপনি এই ঘটনাগুলো বেশিরভাগ ক্ষেত্রে মৃগী রোগের চিকিৎসায় বা অ্যাজমা রোগের চিকিৎসায় বা কোনো নিউরোমাস্কুলার ডিজিজের চিকিৎসায় দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই যে তীব্র জ্বরটা হঠাৎ করে দেখা দেয়, তার জন্য কোনো ধরনের ওষুধ প্রয়োগ করবেন না। একটা উদাহরণ দিই, ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিয়েছেন যে ধরেন একটা পেশেন্ট, এই পেশেন্ট ট্রিটেড ফর এপিলেপসি, আর যে ক্রনিক রোগ এপিলেপসি মৃগী রোগ, সেটা আপনার কাছে আসছে চিকিৎসার জন্য। আপনি তাকে ওষুধ দিলেন, ওষুধ দেওয়ার পরে কি হলো, ডেভেলপস এ হাই ফিভার, একটা উচ্চ জ্বর দেখা দিল, এবং সেটা 24 ঘন্টা থেকে ধরেন 48 ঘন্টা পর্যন্ত রোগীর মধ্যে ছিল। তো আপনার ওষুধ দেওয়ার পরে, তাহলে এই ক্ষেত্রে ওই যে জ্বরটা দেখা দিল ডিউরিং দ্য ফিভার, ওই জ্বর দেখার সময়, যেহেতু এপিলেপসির রোগীটা আপনি ওষুধ দিতেছেন, এই জ্বর দেখার সময় অনেক সময় থাকবে যে তার একটা খিঁচুনি হইতে পারে, এই সময় একটা খিঁচুনি হতে, কারণ তার ওই যে ক্রনিক রোগের জন্য আপনি ওষুধ দিচ্ছেন, তার ইনিশিয়াল একটা অ্যাগ্রাভেশন হইতে পারে, একই সাথে তার জ্বর দেখা দিচ্ছে, একই সাথে তার আপনার একুট ডিজিজও শুরুতে একটা অ্যাগ্রাভেশন হয়েছে। এরপরেই দেখা গেল পেশেন্ট গভীর ঘুমে চলে গেল, মানে অনেক সময় ধরে সে ঘুমাইলো, খিচুনির পরে অনেক সময় ধরে সে ঘুমাইলো। ইফ ওয়ান ওয়েটস উইদাউট ইন্টারফেয়ারিং উইথ অ্যানাদার রেমেডি, এই ক্ষেত্রে ওই যে জ্বর আসলো, তারপর একটা খিচুনি দেখা দিল, তারপর রোগী ঘুমাইতে থাকলো, এই ক্ষেত্রে ওই জ্বরটা সাধারণত 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে চলে যাবে। এই ক্ষেত্রে ইফ ওয়ান ওয়েটস উইদাউট ইন্টারফেয়ারিং উইথ অ্যানাদার রেমেডি, the patient will show marked improvement afterward in comparison with the initial pathological condition. তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এই যে জ্বর দেখা দিল, খিঁচুনি দেখা দিল, আপনি কি করবেন, তাকে সেই অবস্থার জন্য কোনো ওষুধ দিবেন না, কোনো ওষুধ দিয়ে সেটা বাধাগ্রস্ত করবেন না। এতে কি হবে, দেখা যাবে সেই জ্বর চলে যাওয়ার পরে রোগী যে প্যাথোলজিক্যাল কন্ডিশন নিয়ে আপনার কাছে আসছিল, আপনি হিসাব করে দেখবেন যে তার চেয়ে রোগী অনেক অংশে তার ইমপ্রুভ হয়েছে, তার ইমপ্রুভমেন্ট হয়েছে।
তার খিঁচুনির অবস্থার অনেক বেশি ইমপ্রুভমেন্ট হবে। তারপর দেখা যাচ্ছে দীর্ঘদিন সে ভালো থাকবে, তার খিঁচুনি হবে না। অথবা খিঁচুনির যে এখানে আগে দিনে ৩ বার ৪ বার করে হয়তো এখন ১ সপ্তাহ ধরে খিঁচুনি হচ্ছে না। তার মধ্যে দেখবেন যে একটা উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন। শুরুর অবস্থায় তার প্যাথোলজি যে অবস্থায় ছিল তার চেয়ে তার অবস্থার ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পাবেন। তো একই ধরনের রিয়াকশন, সিমিলার রিয়াকশন, একই ধরনের রিয়াকশন যদি কোনো অ্যাজমা রোগী আসে আপনার কাছে, সেখানেও আপনি লক্ষ্য করতে পারেন যে আপনি অ্যাজমা রোগী আসছে আপনার কাছে, আপনি তাকে একটা ওষুধ দিয়েছেন, ওষুধ খাওয়ার পরে পরে তার মধ্যে দেখেন একটা জ্বর দেখা দিল, এবং সেক্ষেত্রে দেখবেন যে এই ওষুধ দেওয়ার ফলে তার মধ্যে একটা জ্বর দেখা দিলে সেক্ষেত্রে কনকমিটেন্ট অন্য কোনো লক্ষণ হয়তো পাবেন না, এবং একই সাথে দেখবেন যে তার অ্যাজমার যে শ্বাসকষ্ট ডিসনিয়া সেটাও পারে নাই, সেটাও কমে যায়। অনেক মানে এরকম জ্বর দেখা দিচ্ছে কিন্তু তার মধ্যে এই শ্বাসকষ্ট নাই। তো এগুলা তার ভালো লক্ষণ। ইন গ্রুপ সি স্পেশালি লেভেল 8 অ্যান্ড লেভেল 9, আমরা জানি গ্রুপ সি এর মধ্যে লেভেল 7 যারা আছে এদের অবস্থা একটু ভালো, কিন্তু যাদের অবস্থা লেভেল 8 তার অবস্থা তো আরো একটু খারাপ, লেভেল 9 তো আরো বেশি খারাপ। তো এদের ক্ষেত্রে বলা হচ্ছে গ্রুপ সিতে যাদের লেভেল 8 থেকে লেভেল 9, if the treatment induce an acute, যদি আপনার ট্রিটমেন্ট দেওয়ার পরে তাদের মধ্যে কোনো acute disease দেখা দেয়, it is almost certain this acute will be severe and require treatment. একটু মনে রাখেন লেভেল 7 এর ক্ষেত্রে তো এই যে acute disease দেখা দিলে সেটা অত মানে পরে অত তীব্র হয় না, কোনো ওষুধেরও দরকার হয় না, কোনো কোনো ক্ষেত্রে হয়তো রোগীর জন্য ওষুধের দরকার হয়তো বিচ্ছিন্ন ওষুধ দেওয়ার দরকার হয় না, সেক্ষেত্রে রোগী পরবর্তীতে সেগুলো চলে যায়, আমার পরবর্তী রোগী ভালোর দিকে আসে। কিন্তু যাদের লেভেল 8 বা লেভেল যাদের 9 তাদের অবস্থা তো আরো শোচনীয়। তাদের আপনার ওষুধ দেওয়ার পর আমরা তো জানি তাদের মধ্যে একুট ডিজিজ দেখা দেয় না, তীব্র জ্বর দেখা দেয় না। তাদের মধ্যে যদি আপনি ওষুধ দেন, তার মধ্যে যদি একুইট ডিজিজ তখন দেখা দেয়, তাহলে আপনি জানিয়ে রাখবেন সেই একুইটের অবস্থা কিন্তু হালকাভাবে দেখা দিবে না, সেটা তীব্রভাবে দেখা দিবে, এবং সেই ক্ষেত্রে অনেক সময় ট্রিটমেন্ট দরকার হয়। লেভেল 8 এবং লেভেল 9 এর মধ্যে অনেক ক্ষেত্রে লক্ষণ দরকার হয়, কারণ সেই লক্ষণগুলো সহজে যায় না, খুবই তীব্র মাত্রায় হয়, এবং রোগীর অবস্থা মানে খুব কাহিল করে ফেলে যে আপনি বলবেন তার এই একুইট অবস্থাতেই সে তার মরণের মতো অবস্থা হয়ে পড়ে। তো এরকম যদি ডেঞ্জার অবস্থা হয়ে পড়ে যাদের, তাহলে বুঝবেন তাদের ক্ষেত্রে লেভেল অনেক নিচে, লেভেল 9 অথবা লেভেল 8 এর রোগী, কারণ তার একুইট ডিজিজ যেটা দেখা দিচ্ছে সেটা খুবই তীব্রভাবে দেখা দেয়, এবং সেক্ষেত্রে আপনার ওষুধ দেওয়ার দরকার হয়ে পড়ে। One possible course of action, if the symptom becomes aggressive, is to continue with the same remedy but in a higher potency. একটা সম্ভাব্য একটা কোর্স যেটা অ্যাকশন যেটা আপনি করতে পারেন সেটা হলো যে ওষুধটা ক্রনিকের জন্য আপনি দিয়েছিলেন সেটারই আর একটা সেম মেডিসিনই একটু হায়ার পোটেন্সিয়াল তার মধ্যে প্রয়োগ করতে পারেন। ইফ দেয়ার ইজ নো ইফেক্ট, এতে যদি তার অবস্থার কোনো উন্নতি না হয়, কোনো ইফেক্ট না হয়, তাহলে দ্য নিউ সিচুয়েশন শুড বি টেকেন ইনটু কনসিডারেশন, তাহলে নতুন যে পরিস্থিতি তৈরি হলে সেটাকেই আপনি বিশেষ বিবেচনায় নিতে হবে, এবং সেক্ষেত্রে তখন আপনি কি করবেন, পূর্ণাঙ্গ তার কেস স্টিকিং নেবেন, তার একুইট ডিজিজ নেবেন, তার একুইট ডিজিজের লক্ষণ এবং ক্রনিক ডিজিজের লক্ষণ সব নেবেন, সব কিছু টোটালিটি নিয়ে আপনি একটা রেপার্টরি করবেন। ইন রেপার্টারাইজেশন ওয়ান শুড কনসিডার দ্য টোটালিটি অফ সিমটম অফ দ্য একুইট অ্যান্ড ক্রনিক কন্ডিশন, সেই ক্ষেত্রে তার একুইট রোগের অবস্থা এবং ক্রনিক রোগের অবস্থা সব কিছু টোটালিটি নিয়ে আপনি রেপার্টরি করবেন। ইন দ্য ইভেন্ট the correct remedy is not clear, it is best to wait and not hastily prescribe another remedy. যদি কোনো এরকম ঘটনা ঘটে, আমরা জানি গ্রুপসের রোগীরা যারা আছে তাদের কি বলে প্যাথোলজি অনেক ডিপার লেয়ারে থাকে, আর যত প্যাথোলজি যত ডিপার লেয়ারে থাকে তাদের রোগের অবস্থা যত পুরন থাকে, ভাইটাল যত বেশি দুর্বল থাকে, তাদের সিমটমগুলো তত অস্পষ্ট থাকে, কোনো স্পষ্ট থাকে না। তো সেক্ষেত্রে ওষুধ সিলেকশনের ব্যাপারেও আমাদের খুব মানে কুশলী হইতে হয়। আপনি
আপনাকে খুব দক্ষ হতে হবে এরকম ক্ষেত্রে। এই জন্য এই ধরনের রোগীদের চিকিৎসার জন্য আপনার খুব দক্ষ ডাক্তারের দরকার হয়। যারা নবীন তাদের পক্ষে এই ধরনের রোগী চিকিৎসা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। নবীনদের জন্য গ্রুপ এর রোগী চিকিৎসা করা খুব সহজ। আর এই ধরনের রোগী এই জন্য বেদের কাছে এর আগেও বলেছেন, নবীনরা অবশ্যই কোনো অভিজ্ঞ ডাক্তারের কাছে যেয়ে এই বিষয়গুলা শিখবেন। তো যাই হোক, লেভেল 8 বা লেভেল 9 এ এদেরকে ওষুধ দেওয়ার পরে যদি কোনো সিমটম তীব্রভাবে অ্যাকুট ডিজিজ প্রকাশ পায়, তার অবস্থা যদি খুবই তীব্র হয় এবং সেক্ষেত্রে বুঝবেন যে এই রোগীগুলোর লেভেল অনেক নিচে, লেভেল 8 বা লেভেল 9 এ আছে, এবং সেক্ষেত্রে আপনাকে অনেক সময় ওষুধ দেওয়ার দরকার হবে। সেক্ষেত্রে একটা জিনিস করা যায়, অ্যাকুটের জন্য ক্রনিকের জন্য যে ওষুধটা দিয়েছেন সেম পোটেন্সি আপনি সেম ওষুধে আপনি একটু পাওয়ার বাড়ায় আবার প্রয়োগ করে দেখতে পারেন। এটা যদি কোনো ইফেক্ট না হয়, তার অবস্থা যদি একই রকম চলতে থাকে, মানে খারাপ অবস্থা সিচুয়েশনেই থাকে, সেক্ষেত্রে তখন কি করবেন, তার জন্য হয়তো আপনার নতুন করে ওষুধ দেওয়ার দরকার হতে পারে। সেক্ষেত্রে আপনি তার লক্ষণগুলো যে নিয়ে আবার যে রেপার্টরি করবেন, বিবেচনা করবেন, সেক্ষেত্রে আপনি তার একুট অবস্থার লক্ষণ এবং ক্রনিক ডিজিজের লক্ষণ, দুই ধরনের লক্ষণগুলো নিয়েই আপনি তার রেপার্টরি করবেন। দুইটা নিয়েই আপনি আপনার ওষুধ সিলেকশন করবেন। তো এই ক্ষেত্রে অনেক সময় কি হয়, কারেক্ট রেমেডি যদি কোনো এমন ক্ষেত্র হয় যে সেখানে আপনি সঠিক ওষুধ খুঁজে পাচ্ছেন না, হ্যাঁ, তাহলে আপনি খুব তাড়াহুড়ো করবেন না যে না এক্ষুনি একটা ওষুধ দিতে হবে, মিলুক বা না মিলুক একটা ওষুধ দিয়ে দিলাম। এই অবস্থা কখনোই করবেন না। আপনি একটু অপেক্ষা করবেন, কারণ তড়িঘড়ি করে যা তা ওষুধ মানে আরেকটা ইনকারেক্ট মেডিসিন রোগীর মধ্যে প্রয়োগ করলে হয়তো দেখা যায় যে রোগীর অবস্থা আরো খারাপ হবে। তো সেই ক্ষেত্রে আপনি একটু ওয়েট করে ধীরে সুস্থে তার জন্য সঠিক ওষুধটা খুঁজে বের করেন, তাড়াহুড়া করবেন না। আপনারা কি বুঝতে পারতেছেন? জি স্যার। এই সিচুয়েশনে তো 50 মিলিসিমেনই বলে সেফার মেডিসিন। যে এই সিচুয়েশন যদি এই এক্সপেরিমেন্টটা যদি করতে হয় 50 মিলিসিমেনই বোধহয় সেফ মেডিসিন। আচ্ছা, আমরা আরেকটু আগে যাই। The lower level of health, the more obscure the choice of the appropriate remedy for the severe acute will be. এখানে একটা সূত্র, যাদের লেভেল অফ হেলথ যত নিচের দিকে থাকবে তাদের একুইট ডিজিজ যেটা দেখা দিবে সেটা তত বেশি অস্পষ্ট হয়, এবং তার জন্য সঠিক ওষুধ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। দিস ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল স্টেজ। ফোন আসছে। আচ্ছা, তাহলে কি হলো, যাদের লেভেল অফ হেলথ যত নিচের দিকে তাদের মধ্যে যদি এরকম সিভিয়ার অ্যাকুট ডিজিজ দেখা দেয়, যত লেভেল নিচে তত তীব্রভাবে সেই অ্যাকুট ডিজিজ দেখা দিতে পারে। আবার সবসময় তীব্র যদি নাও দেখা দেয়, তার অবস্থাটা হবে কি অস্পষ্ট। এটা শিওর যে সেখানে যে সিভিয়ার অ্যাকুট ডিজিজটা দেখা দিবে সেটার মানে কি বলে চরিত্রগত লক্ষণগুলো অস্পষ্ট থাকে, কোনো ক্লিয়ার কাট কোনো ওষুধের চিত্র আপনাকে সেখানে দিবে না। তো আসল কথা, রোগী যত জটিল তার অ্যাকুট ডিজিজ তত মারাত্মকভাবে দেখা দিবে, এবং সেটার চিত্রটাও আপনি অত ক্লিয়ার কাট পাবেন না, অস্পষ্ট ভাবে পাবেন, যার কারণে আপনার জন্য সঠিক ওষুধ চয়েস করে নেওয়া, খুঁজে নেওয়া, বাছাই করে নেওয়া আপনার জন্য দূর হয়ে পড়ে, কঠিন হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনি তাড়াহুড়া করে একটা ওষুধ দিয়ে দিলাম, এই কাজটা করবেন না, হ্যাঁ, দেখে শুনে হিসাব করে তারপর ওষুধ দিন। দিস ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল স্টেজ অফ দ্য ট্রিটমেন্ট ইন ডিপ ক্রনিক ডিজিজ। এটা হলো সবচেয়ে ক্রিটিক্যাল অবস্থা ডিপ ক্রনিক ডিজিজ চিকিৎসা করার ক্ষেত্রে। মানে আপনি ডিপ ক্রনিক ডিজিজ চিকিৎসার জন্য ওষুধ দিচ্ছেন,
তীব্রভাবে রোগীর মধ্যে একটা অ্যাকুট ডিজিজ দেখা দিল এবং তার চিত্রটা পরিষ্কার না, আপনি রোগীর কি ওষুধ দিবেন সেটাও খুঁজে পাইতেছেন না সঠিক ওষুধটা। তো এইটা হচ্ছে ক্রিটিক্যাল একটা কন্ডিশন। ইন সাম সিভিয়ার কেসেস দেখেন ভিতর কাছে এখানে ভিতর কাছে উদার এখানে মানে গু ধরে কখনোই বসে তারাও থাকেন না, আমাদেরকেও বলেন না। বলছে এরকম যদি সিভিয়ার অবস্থা হয় যে আপনার এমন অ্যাকুট ডিজিজ দেখা দিছে, এমন মারাত্মক ভাবে দেখা দিচ্ছে যে রোগীর জীবন বাঁচা মরার পথে, তো এইরকম অবস্থা তার লাইফটাই যদি ডেঞ্জারের মধ্যে পড়ে যায়, তো সেই ক্ষেত্রে কি করবেন? যদিও আপনি দেখলেন আপনার ওষুধ সঠিক হয়েছে, কিন্তু যে প্রতিক্রিয়া যে ইয়াটা একটু ডিজিজটা দেখা দিচ্ছে সেটা খুব সিভিয়ার। এই ক্ষেত্রে আপনাকে অনেক সময় কি করতে হবে, তার একুটটা এতই বেশি তার জন্য খতরনাক, তার জন্য ক্ষতিকর যে ইন এ লোয়ার লেভেল অফ হেলথ, এই নিচের দিকে হেলথ লেভেল যাদের, the case requires allopathic medication in conjunction with the remedy. এই রোগীদেরকে অনেক সময় অ্যালোপ্যাথিক ওষুধও আপনার খাওয়াতে আপনি হইতে পারে, কারণ এখানে রোগীদেরকে আপনাকে তখন হসপিটালাইজ করতে হবে। One must understand when this is necessary and ask the patient to be hospitalized. তো এই ক্ষেত্রে অনেক সময় রোগীর অবস্থা এত খারাপ অবস্থা হয়ে গেল যে রোগীকে আপনাকে হয়তো হসপিটালাইজ করতে হবে, সেক্ষেত্রে হয়তো অ্যালোপ্যাথিক ওষুধ ব্যবহার করা লাগতে পারে। এই জন্য খুব বেশি মানে অনেক সময় করতে হয়, আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয় চিকিৎসার ক্ষেত্রে। তো মূল কথা হলো আমাদের মাস্ট অবশ্যই রোগীর লাইফটা, রোগীর জীবনের উপর আমাদের সবার উপর প্রায়োরিটি দিতে হবে। এখানে ভুল ধরে বসে থাকলে হবে। সেখানে যদি কোনো রোগীর হসপিটালে ভর্তি করতে হয় সিভিয়ার অবস্থায়, সেটা যে ডাক্তার বলে সে হিসেব করেই বলছেন, সেজন্য তাকে সমালোচনা করা উচিত না। বা এরকম ক্ষেত্রে কারণ এখানে রোগীর জীবন মানব সমস্যা, একবার যদি ভুলে রোগীর জীবন চলে যায়, আপনি সেই ভুলের মানে কি বলে এটা তো আর রিপেয়ারেবল না, আপনি সেটাকে থেকে আবার ব্যাক করতে পারবেন না। হ্যাঁ, সেইখানে যেহেতু মানুষের জীবন নিয়ে খেলা এটা, সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ পর্যায়ে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। এখন একটা রুগী আসছে আপনার কাছে, কারণ করোনা রুগী দেখা দিচ্ছে আপনার ক্রনিক ডিজিজ দেখার সময়, হ্যাঁ, কারণ তার মধ্যে তীব্রভাবে প্রকাশ করলো। এখন ধরেন তার অবস্থা এত শোচনীয় হয়ে গেছে, তার লাংসের দেখলেন যে লাংসের আপনার ধরেন 60% তার হয়ে গেছে, কি বলে এফেক্টেড হয়ে গেছে, রুগীর শ্বাসকষ্ট শুরু হয়েছে। এখন রুগীর যে কোনো সময় তার প্রাণ স্থগিত হতে পারে। এই ক্ষেত্রে আপনাকে প্রয়োজন বোধে তাকে হসপিটালাইজ করতে হবে, তাকে অক্সিজেন দিতে হবে বা প্রয়োজন বোধে অ্যালোপ্যাথিক মেডিসিন তাকে খেয়ে আপাতত তার সেই অবস্থা থেকে ফিরিয়ে আনতে হবে। এনিওয়ের কিন্তু একটা কথা বলেছেন যে অনেক সময় যে তীব্র শোচনীয় অবস্থায় অনেক সময় অ্যালোপ্যাথিক ব্যবস্থা নিতে হয়। যেরকম একটা রুগী ধরেন পানির মধ্যে ঠান্ডার মধ্যে পড়ে গেছে এবং সে এখন ঠান্ডার মধ্যে পড়ে যে তার অবস্থা খুবই শোচনীয়, সেক্ষেত্রে আপনি যদি সত্যি সময় চাই আরো সূক্ষ্মতে ঠান্ডা দিতে থাকেন, রুগী কিন্তু ঠিক হবে না। সেখানে বিপরীত কি ক্রিয়া করতে হবে, মানে তাকে গরম দিতে হবে। তো অ্যালোপ্যাথিক মেজারমেন্ট সেখানে অনেক সময় মানে অ্যাডপ্ট করতে হয়। তো যাই হোক, ভিতর কাজ বলছেন যে রোগীর অবস্থা যদি এতই খারাপ হয়ে যায় যে তার জীবন মানের সমস্যা, সেক্ষেত্রে অনেক সময় অ্যালোপ্যাথিক ওষুধের দরকার হয়, তাকে হয়তো হসপিটালাইজ করা লাগতে পারে। এই জন্য কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের ছেলে হসপিটালে ভর্তি করছে, অনেকে আমরা সমালোচনা এই আমার হোমিওপ্যাথিক ডাক্তার নিজের ছেলের হসপিটালে ভর্তি করছে, এরকম করা উচিত না। তো যাই হোক, যদি যে রোগটা একদম ক্রিটিক্যাল ছিল না, সামান্য অসুখের মধ্যে যদি সে কিছু হইলে নিজের সন্তান বা ফ্যামিলির জন্য সেটা সমালোচনা করতে হতে হবে। কিন্তু যদি এরকম কন্ডিশন হয় যে খুবই খারাপ অবস্থা হয়, সেক্ষেত্রে আপনাকে হসপিটালে ভর্তি করার দরকার হতে হবে। এই যে দেখেন আমাদের বিখ্যাত ডাক্তার ছিল ইন্ডিয়ার ডাক্তার লিঙ্গলিমা, তার সন্তানও কিন্তু ওনার হাতে কিন্তু চিকিৎসাকালীন সময় মারা গেছে। তো
ডাক্তার ভালো হলেই যে অনেক সময় ভালো কিছু করতে পারেন এমন না, কারণ কোনো ক্ষেত্রে এমন আসে সেখানে আপনাকে রোগীর ভালোর জন্য অনেক কিছু করতে হয়। তো যাই হোক, প্রয়োজনে যদি তার হসপিটালে ভর্তি করতে হয়, এলোপ্যাথিক ওষুধ খেতে হয়, সেখানে আপনি গু ধরে বসে থাকবেন না, কারণ এখানে মানুষের জীবন মরণের সমস্যা। একবার জীবন নষ্ট হয়ে গেলে এই জীবন আপনি আর ব্যাক করতে পারবেন, ফিরিয়ে দিতে পারবেন না। তো এই ক্ষেত্রে যদি ওই এমন তীব্রভাবে প্রকাশ পেল তার লক্ষণটা, এখন রোগীর অবস্থা শোচনীয়, তার মধ্যে এখন জীবন মরণ সমস্যা, এরকম ক্ষেত্রে আপনাকে হয়তো অ্যালোপ্যাথিক ওষুধেরও শরণাপন্ন হতে পারে। এখানে আপনি গো ধরে বসে ইগু নিয়ে বসে থাকবেন না। তো এই ক্ষেত্রে কি করবেন? তার ক্রনিক ডিজিজ চিকিৎসা কি আপনি তখন ছেড়ে দিবেন না? আর একুট কন্ডিশনটা হসপিটালে ভর্তি করার পরে হয়তো উন্নতি হইলো, তার ওই অবস্থাটা আপাতত কমলো। তো এখন এলোপ্যাথিক ওষুধ খাওয়ার পরেও তার যে অবস্থাটা আসবে, আপনার হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার আগে যে অবস্থাটা আসছিল সেই অবস্থাটা হয়তো তার মধ্যে আবার ফিরে আসবে। এই ক্ষেত্রে আমি একটু এখানে আলোচনা নাই, একটু ভিন্নভাবে অপূর্ণ আলোচনা করা যায়। সেই ক্ষেত্রে আমার মনে হয় 50 মিলিসিমেল ওষুধ দিয়ে চিকিৎসা করা সবচেয়ে ভালো। এক্ষেত্রে প্রতিক্রিয়াটা অত মারাত্মকভাবে দেখা দেয় না, ইনিশিয়াল অ্যাগ্রাভেশন অত মারাত্মকভাবে দেখা দেয় না। এরকম একটা ঘটনা রিসেন্ট একজন ডাক্তার বাইরের দেশে, সে বলছে যে রোগীর জন্য তার একটা টেস্ট করছিলাম, ডাক্তারের নামটা এই মুহূর্তে মনে নেই। সে একটা রোগীর ওষুধ দিয়েছে, ওষুধ দেওয়ার পরে কি হলো, রোগীর এই কুট অবস্থা এত তীব্রভাবে বেড়ে গেল যে রোগীকে তারা হসপিটালে ভর্তি করলো। তারপরে সে আবার আবার তার কাছে আসলো, তখন সে করলো কি, ওই রোগীর আবারই ওই সেন্টিসিমেল হাইপোটেন্সি দিল। হ্যাঁ, হাইপোটেন্সি দেওয়ার পর তার মধ্যে আবার সেই অবস্থাটাকে তীব্রভাবে প্রকাশ করলো, আবার সেই বাচ্চাটাকে হসপিটালে ভর্তি করার দরকার হলো। এর পরবর্তীতেও ওই রোগীরা তার কাছে আবার আসতো, আবার আসার পরে সে পরবর্তীতে সে কি করছে, 50 মিলিসিমেল ওষুধ দ্বারা তারা চিকিৎসা শুরু করেছে। আগে তো সেন্টিসিমেল দিয়ে চিকিৎসা করতেছিল, পরে 50 মিলিসিমেল ওষুধ দেওয়ার ফলে তার মধ্যে ওই অবস্থাটা আর তীব্রভাবে প্রকাশ পায়। তো এই ক্ষেত্রে আমার মনে হয় 50 মিলিসিমেল ওষুধ ব্যবহার করা অনেক বেশি সেফ, এবং সেক্ষেত্রে প্রতিক্রিয়াটা আমরা জানি 50 মিলিসিমেল স্কেলের প্রতিক্রিয়াটা ওই অত তীব্রভাবে দেখা দেয় না। তো এখানে যেমন আপনি বললেন একটু বাইরে বহির্ভূতভাবে আলোচনা করলেন, সেম কন্ডিশনও হয় এরকম, যখন আপনি 50 মিলিসিমেল পোটেন্সি দিয়ে ট্রিটমেন্ট করছেন, ওই একই সিমটমটাই ক্রনিক রোগে সেটা বেড়ে যাচ্ছে, কিন্তু আবার ওয়েট করার পরে আপনি আবার দিচ্ছেন তো আবার বেড়ে যাচ্ছে, অথচ ওই নেট্রামিউ রয়েছে, সেখানে দেখা যায় যদি স্কেল চেঞ্জ করা যায়, অর্থাৎ 50 মিলিসিমেল থেকে সেন্টিসিমেলের দিকে যাওয়া যায়, তাহলে এই অবস্থার উদ্ধারও হয়। এটাও এক্সপেরিয়েন্সে বলেছে অনেক ক্ষেত্রে। আচ্ছা স্যার, ঠিক আছে, হতে পারে। তো এই 50 মিলিসিমেল একটা হলো কি, এই ক্ষেত্রে আমরা এই ওষুধটা বিভিন্ন ভাবে দিতে পারি, খুবই মাইল্ড ভাবে, খুব বেশি তরলাইজড করে দিতে পারি। ওষুধটা অনেকগুলো পানির সাথে মিক্স করে অনেকবার কাপিং করে খুবই হালকা ভাবে। স্যার কাপিং 10 বার চেঞ্জ করা হলো, আমি তো লাস্ট পেশেন্ট থেকে স্যার 5 বার চেঞ্জ করছি, তাও সেই একই সিচুয়েশন। তখন আমাকে একজন বললেন, ডক্টর অমরনাথ চক্রবর্তী একটা অ্যাপ চালান, তো সেখানে বললেন যে এরকম কেসে আমিও দেখেছি যে এরকম কেসে যদি ওইটাকে যদি নেট্রামিউকে যদি সেন্টিসিমেলে দেওয়া যায়, তাহলে কিন্তু এই রকম ভাবে করে না, এবং আমিও দেখেছি আগেও দু একটা কেসে। এটা একটা অভিজ্ঞতা আর কি। জি জি জি, আচ্ছা, হতে পারে। তো যাই হোক, তো এইরকম ক্ষেত্রে আপনি কি করবেন, যে অ্যালোপ্যাথি হয়তো চিকিৎসা নিল, তার একুট অবস্থাটা তখন হয়তো কমলো, কিন্তু তার ক্রনিক অবস্থা, সেই ক্রুর অবস্থায় সেখানে থাকে, সেখানে আবার গ্রাউন্ড জিরো থেকে আমরা আবার চিকিৎসা শুরু করবো। ইফ দ্য সিভিয়ার একুট ইজ প্রপারলি ট্রিটেড উইথ হোমিওপ্যাথি, যদি সেই সিভিয়ার একুটটা যথাযথভাবে হোমিওপ্যাথি দিয়ে ট্রিটমেন্ট করা যায়, হ্যাঁ, দ্য অর্গানিজম ইজ রিভাইটালাইজড, তার অর্গানিজমটা আবার পুনরুজ্জীবন লাভ করে, নতুন যৌবন প্রাপ্ত হয়, and makes an impressive recovery। আমরা রোগীর মধ্যে একটা ইমপ্রেসিভ একটা আরোগ্য আমরা দেখতে পাই, পসিবলি রেজাল্টিং ইন এ হায়ার লেভেল অফ হেলথ, এবং এর তাদের লেভেল উপরে এক্ষেত্রে এরকম ভাবে
আলটিমেটলি দ্য অর্গানিজম উইল রিকুপারেট, অর্গানিজম আবার ভালোর দিকে চলে আসে, অ্যান্ড লেভেল অফ হেলথ উইল বি এলিভেটেড, তার স্বাস্থ্যের লেভেল উপরের দিকে উঠে টু এ নিউ লেভেল। ধরেন আগে হয়তো লেভেল 8 ছিল, আপনি তার মধ্যে ওষুধ দিচ্ছেন, তীব্রভাবে অ্যাকুট ডিজিজ দেখা দিয়েছে, সেই অ্যাকুট ডিজিজের জন্য হয়তো আপনি অন্য ওষুধ দিয়েছেন, তাতে দেখা যায় অ্যাকুট ডিজিজ যথাযথভাবে আপনি চিকিৎসা করতে পেরেছেন এবং রোগী কি হবে, আপনার আরোগ্যের দিকে চলে যাবে। সেক্ষেত্রে তার স্বাস্থ্যের লেভেল উপর দিকে চলে আসবে, সেখানে লেভেল 8 থেকে হয়তো লেভেল 7 6 6 এর উপরে, যেহেতু জ্বর দেখা দেবে তীব্রভাবে, তার লেভেল অবশ্যই লেভেল গ্রুপ সি থেকে গ্রুপ বি এর দিকে চলে যাবে, তার স্বাস্থ্যের অবস্থার উন্নতি হবে। তো ultimately the organism will recuperate and the level of health will be elevated to a new level characterized by less serious infection। তখন নতুন লেভেলে এসে তার যে acute infection গুলো দেখা দিবে সেগুলো অত সিরিয়াস হবে না, and improved state of overall chronic condition, তার যে chronic condition যে সার্বিক যে পরিস্থিতি সেগুলোর উন্নতি হবে। আন্ডার প্রফিসিয়েন্ট হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, আপনার এই কুশলী হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের অধীনে the patient will ascend much faster to a higher level of health in case where the state of the health has been reduced several levels due to unhealthful lifestyle। যাদের লাইফস্টাইল স্বাস্থ্যকর নয়, অস্বাস্থ্যকর লাইফস্টাইলের জন্য যাদের স্বাস্থ্যের অবস্থা দ্রুত নিচের দিকে নেমে গেছিল, সেখানে যদি আপনি সঠিকভাবে দক্ষতার সাথে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট চালান, আপনার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দক্ষ হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের অধীনে থেকে রোগীর স্বাস্থ্যের অবস্থা খুব দ্রুত উন্নতি করবে। তো যে আনহেলদি লাইফস্টাইল এন্ড প্র্যাকটিসের কারণে যে তার স্বাস্থ্যের অবস্থা নিচের দিকে নেমে যায়, সেটা খুব দ্রুততার সাথে উন্নতি করা যায়। কারণ কেউ হয়তো কোনো সেক্সুয়াল কোনো ব্যবহারের কারণে বা কোনো দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে বা ভ্যাকসিন দেওয়ার ফলে, বা যারা অ্যালকোহল অ্যাবিউজ করছে বা স্মোকিং করে, বা কোনো রিক্রিয়েশনাল ড্রাগ যেরকম গাঁজা, বা এই জাতীয় কোনো নেশাদ্রব্য খেয়ে যারা স্বাস্থ্যের অবস্থা অনেক নিচে নামে আসে, এই ধরনের রোগীর ক্ষেত্রে যদি আপনি আপনার দক্ষতার সাথে চিকিৎসা করেন, আপনার দক্ষ চিকিৎসার কারণে তাদের স্বাস্থ্যের অবস্থা খুব দ্রুত গতিতে উপর দিকে উঠে যাবে। Finally, the longer the period between taking the first remedy and the appearance of the acute disease, the lower the organism must be placed with mercy। যেখানে দেখবেন যে আপনার যারা ঘুষিতে আছে, আমি তো জানি তাদের মধ্যে একটু ডিজিজ তীব্র জ্বর নিয়ে দেখা দেয় না। যদি দেখেন কোনো রোগীর মধ্যে আপনার তার ক্রনিক রোগের জন্য যে ওষুধটা দিয়েছেন সেটা দেওয়ার পরেও যত দেরি হবে তার একটু ডিজিজ দেখা দিতে, তত তার অবস্থা খারাপ। কারণ তার অবস্থা একটু ভালো থাকলে দ্রুততার সময় তার লেভেল ভালোর দিকে আসবে, দ্রুততম সময় তার মধ্যে একটু ডিজিজ দেখা দেবে। কিন্তু একটু ডিজিজ দেখা দিতে যদি অনেক দেরি হয়, তাহলে বুঝবেন যে তা আপনি স্বাস্থ্যের লেভেল থেকে অত সহজে উপরের দিকে উঠাইতে পারতেছেন না। কারণ স্বাস্থ্যের লেভেল উপর দিকে উঠলেই তার তীব্র জ্বর নিয়ে একটু ডিজিজ দেখা গেল। তাহলে যত দেরি হবে, the longer the period between taking the first remedy and the appearance of the acute disease, the lower the organism must be placed within group C। তাদের স্বাস্থ্য লেভেল এই গ্রুপ সি তত নিচে থাকে। এটা হলো আপনার একটু বলে ক্রনিক ডিজিজের জন্য যে ওষুধটা দিয়েছেন সেটা প্রয়োগের পরে যদি দেখেন অনেক বেশি দেরি হচ্ছে, তার মধ্যে কোনো একটু ডিজিজ দেখাবে, তাহলে বুঝবেন তার স্বাস্থ্যের লেভেল অনেক নিচে। সেখানে স্বাস্থ্যের লেভেল হবে তার 8 বা 9 আছে। আর যদি দ্রুততার সাথে দেখা দেয়, তার বুঝবেন গ্রুপ সি তার উপরের দিকে লেভেল আছে, লেভেল 7 এরকম আছে। If, for example, the organism is on the border of the group B, তার যদি এরকম উদাহরণ দিই যে কোনো একটা রোগী তার স্বাস্থ্য লেভেল একদম নিচের বর্ডার আছে, অর্থাৎ তার লেভেল 9 আছে, মানে গ্রুপ সির মধ্যে নিচের দিকে আছে, তার 9 আছে। It might take 3 years, দেখেন একটু খেয়াল করেন, তার মধ্যে অনেক সময় 3 বছর সময় লাগতে পারে, 3 বছরও আপনার চিকিৎসা করা লাগতে পারে তার মধ্যে কোনো acute disease ফিরে আসা। তাহলে এত সোজা না যে ওষুধ দিবেন সাথে সাথে তার স্বাস্থ্যের লেভেল একটু উঠে যাবে, তারপরে তার মধ্যে acute disease দেখা দেবে, এত সোজা।
যাদের ক্ষেত্রে দ্রুততর সময়ে স্বাস্থ্যের উন্নতি হয় সেটা সাধারণত যাদের আনহেলথি লাইফস্টাইল বা বিভিন্ন প্র্যাকটিস থাকে এবং গাঁজা টাইগাম স্মোকিং অ্যালকোহল খাবার সেক্সুয়াল অপব্যবহার করে বা এনজিওটিক্স নিয়ে যাদের স্বাস্থ্যের অবস্থা কোনো সময়ের সাথে মানে নিচে দিক নেমে গেছিল এগুলোর অনেক সময় দ্রুততার সাথে পুরো করতে পারে কিন্তু দীর্ঘদিন ধরে তাদের সত্যি যাদের স্বাস্থ্য লেভেল অনেক নিচে বিভিন্ন কারণে তাদের মধ্যে হয়তো জেনিটাল প্রিডিসপোজিশন থাকে মানে গভীর মাইজন থাকে তো বিভিন্ন কারণে যদি তাদের স্বাস্থ্যের অবস্থা অনেক নিচে থাকে লেভেল 8 বা 9 এ থাকে একদম 9 এ যাবে একটা জিনিস মনে রাখবেন লেভেল 9 থেকে জ্বর আসা মানে তার তীব্র নিয়ে জ্বর আসে মানে তার স্বাস্থ্য লেভেল আপনি বুদ্ধিতে নিয়ে আসছেন লেভেল 6 বা 5 এ দিকে নিয়ে আসছেন তো ওই অবস্থায় ফিরে আসতে একটা লেভেল 9 এ রোগীদের আপনার 3 বছরও লাগতে পারে চিকিৎসা করা সেই জন্য ক্রনিক ডিজিজ চিকিৎসা করায় অনেক সময় লাগে অনেক রোগীরা আমাদের ক্রনিক ডিজিজ নিয়ে চিকিৎসা করতে আসে একটা এপিলেপসি রোগী নিয়ে আসলো নিগি রোগ যদি বলেন এই রোগীর 3-4 বছর চিকিৎসা করার দরকার হইতে পারে আপনার রোগী দেশে চিকিৎসাই নিবে সে চলে যাবে তো এরকম হয় When this happens, it will be quite severe and will require homeopathic or allopathic intervention. এই যে গ্রুপ 9 এর যে সমস্ত রোগী আছে তাদের ক্ষেত্রে যখন একটু ডিজিজ দেখা দেয় সেটা অবশ্যই তীব্রভাবে আপনার এই ক্রনিক রোগের জন্য ওষুধ চিকিৎসা করার করতেছেন বেশ কিছুদিন ধরে তারপরে যদি তাদের মধ্যে কোনো একটু ডিজিজ দেখা দিল স্বাস্থ্য লেভেল উন্নতি হওয়ার পর সেটা মনে রাখবেন তীব্রভাবে প্রকাশ করবে এবং সেটার জন্য আপনার আলাদা হোমিওপ্যাথিক ওষুধের দরকার পড়বে কোনো কোনো ক্ষেত্রে রোগীকে অ্যালোপ্যাথিক ওষুধের শরণাপন্ন হইতে পারে যদি তার জীবন মানে যদি দেখেন যে লাইফ একদম মৃত্যুর সম্মুখীন যদি সে হয়ে যায় জীবন মৃত্যুর সম্মুখীন থাকে আর জীবন প্রতি যদি নিভে যাওয়ার মতো অবস্থা হয় সেক্ষেত্রে আপনাকে হসপিটালাইজ করে তার জন্য অ্যালোপ্যাথিক চিকিৎসারও দরকার হতে পারে আজকে লেভেল সি গ্রুপ ডি মনে একটু আছে একটু শেষ করে দিই তারপরে আমরা নেক্সট ক্লাস থেকে যদি যে একুইট ডিজিজ এতক্ষণ তো করলাম একুইট ডিজিজ যদি প্রথম দিনের মধ্যে দেখা দেয় তাহলে আমাদের কি করতে হবে নেক্সট আলোচনা করছে একুইট ডিজিজ যদি 7 দিন থেকে 15 দিনের মধ্যে দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো কিভাবে মূল্যায়ন করবো সেটা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো গ্রুপ ডি এর ক্ষেত্রে আমরা জানি তাদের স্বাস্থ্যের লেভেল সর্বনিম্ন পর্যায়ে গ্রুপ ডি তে যারা আছে তাদের একটু সর্বনিম্ন পর্যায়ে তাদের স্বাস্থ্যের অবস্থা এদের অবস্থা মানে খুব বেশি উন্নতি করা যায় না অধিকাংশ রোগী হবে ইনকিউরেবল আপনি এই ধরনের রোগীকে সুস্থ করতে পারবেন না হয়তো তার অবস্থার উন্নতি করতে পারবেন আমরা জানি কারণ এই ধরনের রোগী একসময় আপনার চিকিৎসাতে হয়তো রোগী একসময় মারা যাবে তা হোমিওপ্যাথি চিকিৎসা তারকে আপনি হয়তো দীর্ঘদিন ভালো রাখতে পারবেন বা স্বাস্থ্যের কিছুটা উন্নতি করতে পারবেন এই ধরনের রোগী যারা আসে তাদের আয়ুকাল খুব কম থাকে ধরেন একটা বাচ্চা নিয়ে আসছে তার একদম ধরেন তার কোনো ব্লাড ক্যান্সার এগুলো থাকতে পারে তাই হোক এ পেশেন্ট ইন গ্রুপ ডি নেভার ডেভেলপ অ্যান একুইট ডিজিজ গ্রুপ ডি এর রোগীদের মধ্যে কোনো একুইট ডিজিজ দেখা দেয় না আমরা জানি তাদের মধ্যে কোনো একুইট ডিজিজ দেখা দেয় না এবং এর সাথে জ্বরও দেখা দেয় না যদি আপনি প্রথম 3 দিনের মধ্যে কোনো ওষুধ তাদের জন্য দেন প্রথম 3 দিনের মধ্যে কোনো একুইট ডিজিজও দেখা দিবে না জ্বরও দেখা দিবে না if a patient develop a fever within first few days of treatment it has been wrongly classified আর যদি দেখেন কোন রোগী গ্রুপ ডি এর রোগী আপনার কাছে আসছে আপনি তার ক্লাসিফাই করে তার বের করলেন যে এই রোগী গ্রুপ ডি এর তারপরে সেটা চিন্তা করে আপনি তাকে ওষুধ দিয়েছেন ক্রনিক রোগের জন্য কিন্তু ওষুধ দেওয়ার পরে প্রথম 3 দিনের মধ্যে দেখলেন তার মধ্যে একটা একুইট ডিজিজ জ্বর নিয়ে দেখা দিচ্ছে তাহলে প্রথমেই বুঝবেন যে আপনি যে তার যে ক্লাসিফাই করছেন তার যে লেভেল যে সেই গ্রুপ ডি তে আছে এইখানেই আপনি ভুল করছেন এই রোগী গ্রুপ ডি এর রোগী না গ্রুপ ডি এর যদি রোগী হতো তাহলে তাদের মধ্যে কখনোই 3 দিনের মধ্যে কোনো একুইট ডিজিজ দেখা দিবে না তো আজকের ক্লাস এখানে শেষ করি নেক্সট ক্লাসে আমরা পরের বিষয় নিয়ে আলোচনা করব আর কিছু বলার স্যার একটা কথা বারবার মনের মধ্যে খুব করছে স্যার একটা ওয়ার্ডে আপনি বলছি যে বারবার বলা হচ্ছে যে ক্রনিক রোগ ট্রিটমেন্ট করার ক্ষেত্রে অ্যাকুট ডিজিজ
যদিও ভিডুলকার সাহেব মাঝে মাঝে ফিভারের কথা, পাইরেক্সিয়ার কথা উল্লেখ করছেন, তো অ্যাকুট ডিজিজ বলতে কি বোঝাচ্ছে? এখানে কি শুধু জ্বরটা তো আসছে, কনিক রোগ ট্রিটমেন্ট করতে কি জ্বরটা তো উনি বারবার বলছেন, আর কি অ্যাকুট রোগ? সেটা কি ওল্ড সিমটমটা প্রডিউস করছে তার পারসিস্টিতে, না যেটা ট্রিটমেন্ট করছিলাম কনিক রোগ সেইটা বেড়ে যাচ্ছে? না 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 স্যার, যেটা ট্রিটমেন্ট করছিলেন সেটাও ব্যাপতে পারে ইনিশিয়াল অ্যাগ্রেশন। একুট ডিজিজ বলতে ওইখানে উনি ওই তীব্র জ্বর নিয়ে, একুট ডিজিজে সাধারণত তীব্র জ্বর নিয়েই প্রকাশ পায় যখন একুট। কারণ কারো 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 ধরেন এই এই কি বলে মূর্ছাধরের পদাও হলো, হ্যাঁ, দেখা যায় যে সেই রোগীর অনেক জ্বর থাকে, অনেক সময় এলোপ্যাথি ডাক্তার একটা ওষুধ দিয়ে ভালো হয় না, পরে দেখা যায় প্রস্তাব পরীক্ষা করে দেখা যায় যে তার প্রস্তাবের সিভিয়ার ইনফেকশন। তো এরকম একুট ডিজিজ সাধারণত জ্বর নিয়েই দেখা যায়, যেটাই হোক, কারণ আপনার হাম হয়েছে, হামের মধ্যে প্রথম তীব্র জ্বর থাকবে, অথবা আপনার মধ্যে চিকেন পক্স হয়েছে, শুরুতে আপনার জ্বর থাকবে, তাহলে একুট ডিজিজ যেটা দেখাচ্ছে এখানে বুঝাইছে সেগুলা তীব্র জ্বর নিয়েই যে লক্ষণগুলো প্রকাশ করে, মানে আইদার ইনফেকশন অর মানে জ্বরটা তো কোনো রোগ নয়, জ্বরটা হচ্ছে ডিফেন্স মেকানিজম। জি জি জি, ওই কোন ইনফেকশনের প্রতি ডিফেন্স মেকানিজমের প্রতিক্রিয়া। জি হ্যাঁ হ্যাঁ, ডিফেন্স মেকানিজম। তাহলে দেখা যাচ্ছে যে কোনো রোগের সাথেই তো আমরা জ্বরের একটা হিস্ট্রি পাই, হামের সাথে পাই, 6 দিনের মাথায় জ্বর আসে, বা ওই আপনি বললেন যে রেনাল ইনফেকশনের হতে পারে, সেইটা কোনো কোনো ক্ষেত্রে ইনফেকশন হয়ে আসছে, সেটা আমরা তো প্যাথোলজি মানি না, আমরা তো প্যাথোলজি বলে হচ্ছে স্যার বলছি না, যে আমরা বলছি যে তার জীবনী শক্তির সাসেপ্টেবলের জন্য সে ভুগছে, হাজার হাজার কোটি কোটি জীবাণুর মধ্যে আমরা অনবরত অনাবৃত রয়েছি, কিন্তু তার জীবনী শক্তি সেগুলো ডিফেন্স করছে। অ্যাকচুয়ালি উনি যেটা বলতে চাইছেন যে পাইরেক্সিয়া, other acute disease with pyrexia or only pyrexia or sometime arising the past history suppression disease or যে রোগটা ট্রিটমেন্ট করছি সেটাও হতে পারে, এত কিছু, তাই তো স্যার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। একটু অন্য ধরনের পড়াশোনা আসলে অনেকের ক্ষেত্রে একটু কষ্টদায়ক হবে, তারপরে ওরা শুরু থেকে পড়ে আপনারা আরো পড়বেন, পড়লে আরো জানতে পারবেন।